এই কয়দিন ছিলেন না সেই কয়দিনে সবাই একেবারে একাকার করে ফেলেছে পড়ে, এটা আপনার কাছে মনে হচ্ছে? জি স্যার, এই জন্য আসলে একটু এটা স্যার। এটা 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 সবসময় মনে হয়, এটা আমাদের মানে হিউম্যান নেচার হচ্ছে, আমরা এটা মনে করে থাকি যে আমি যে সময়টায় পড়তে পারছি না সেই সময়টা হয়তো অনেকে পড়ে ফেলছে, এমন আমাদের মনে হতে পারে। কিন্তু স্টিল এই জিনিসটা আসলে প্রথম এবং শেষ সত্য কথা হচ্ছে এই দিক থেকে ওই দিকটা খুব সুন্দর মনে হয়, আসলে একটাও সুন্দর না। ঠিক আছে, তো সবারই অবস্থা আমি জানি মোটামুটি ভেতরের। মাস্টার্স পরীক্ষা ছিল, অনেকের সেমিস্টার ফাইনাল ছিল, অনেকের অনেক কিছু ছিল, এই জাতীয় জিনিসগুলোর জন্য আসলে সবাই সাফার করেছেন। তো এটা আসলে সমস্যা না, বাট অ্যাডজাস্ট করতে হবে প্রীতি। হ্যাঁ, বাকি সাবজেক্টগুলো 1-1.5 মাস আগে পর্যন্ত আপনার সবকিছু ঠিকঠাক আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ আগের গুলা মোটামুটি পড়া আছে। ওকে, ভেরি গুড। আর স্যার তাহলে এখন কি যে আজকে যে পরীক্ষাটা দিলাম, এটার একটা জিনিস হচ্ছে এই টপিকটা একদমই আমার জন্য নতুন, কারণ বাংলাদেশ বিষয়াবলী যখন পরীক্ষা হচ্ছিল তখনই আমার সেমিস্টার চলছিল। আচ্ছা আচ্ছা, তো মানে এটা সেখান আসলে থেকে আপনার আসলে আপনার দুটো সময় ঝামেলাতে পড়ে গিয়েছেন, তাই তো? যাক, সমস্যা নেই, এটা অ্যাসাইনমেন্ট টেস্টটা শেষ হলে পরবর্তীতে মানে থাকে না যে আমাদের তো এরপর আবার রিভিউ হবে, তো রিভিউ হলে পুরোটা আবার অ্যাডজাস্ট করার একটু চেষ্টা করবেন, যে পুরোটাকে একসাথে রিভিউ করার। তাহলে জিনিসটা আসলে ফ্রুটফুল হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে আর কি। যে এটা যদি আপনি না করেন, আস্তে আস্তে যদি না আগান, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে স্যার? জি স্যার। আর কি মনে আমি হচ্ছে এখন, কি ইজি মনে হচ্ছে বিসিএস এর জার্নি? জি স্যার। বিসিএস এর জার্নি কি অবস্থা এখন, কেমন মনে হচ্ছে? স্যার ওভারঅল এখন আল্লাহর মতে ভালো মতো আবার শুরু করেছি। ওকে, ভেরি গুড। এখন আর একটু দিনে কতক্ষণ পড়ছেন, দিনে কতক্ষণ পড়ছেন? স্যার ওভাবে হিসাব করে করতে পারি না, কারণ একাডেমিক প্রেশারও আছে, কিন্তু আমি যখনই সময় পাই পড়তে বসি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। একটু একটু চেষ্টা করবেন স্যার। হ্যাঁ, বিসিএস এর যে জার্নিটা আছে খুব একটা সহজ না। মানে এই জার্নিতে থাকতে হলে একটু টাফ ফাইট দিতে হবে আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আর একটু ওয়েট করবো কিনা। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে ফিল ফ্রি টু আস্ক, আর যদি কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা মানে ক্লাসটি শুরু করে ফেলবো। বাট আমি একটু সময় দিতে যাচ্ছিলাম, যে আমার অনেক স্টুডেন্টরা এখনো আসেন নাই, মাত্র 12 জন আছেন। তো 12 জন আপনাদের ব্যাচে কখনোই থাকে না এত কম স্টুডেন্ট। তো আপনারা কি ভুলে গেলেন নাকি যে আমরা একেবারে পারফেক্ট টাইমের মধ্যেই চলে আসি, তিনটাতেই শুরু করে ফেলি? সেটাকে আপনারা ভুলে গিয়েছেন নাকি আল্লাহ মালুম। বাট স্টিল, আচ্ছা, তো যাই হোক, আমরা এখন তাহলে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, ক্লাসটা শুরু করছি। আজকের যে ক্লাসের টপিক আছে সেই টপিকটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, যেটা আসলে মুখস্থের জায়গা। ঠিক আছে, মুখস্থের জায়গা, এই জায়গাটা আসলে বোঝানোর খুব একটা জায়গা নাই, এটা শুধু একটু মুখস্থের জায়গা। এবং আমরা একটু জাস্ট থাকে না যে আমরা মানে একটু ক্লাসের মধ্যে ডিসকাশনের মাধ্যমে চেষ্টা করবো যে এই জিনিসটাকে যেন ইজি করে নেওয়া যায়, এটা হচ্ছে কাজ। ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের যে জায়গাটা আছে, এটাকে আমি খুব একটা বেশি মুখস্থ করা ছাড়া এটা আসলে বোঝানোর কোনো ওইরকম মানে থাকে না, লজিক নাই। বাট স্টিল, হোয়াট আই ডু উইল হোয়াট আই উইল ডু ইজ, আপনার যে যখন আমি ফ্রেজার ইডিয়মস, একটা ফ্রেজার ইডিয়মস নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটাই হয়তোবা ওই ফ্রেজটা আপনার ক্লাসের মধ্যেই হয়ে যাবে, এবং আমি একটু সাজেশন কেন্দ্রিক ক্লাস দিব আর কি। ফ্রেজার ইডিয়মস যেগুলো বেশি চাকরির পরীক্ষা আসে, যেগুলো আসার মতো, সেগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, তো চলুন আজকের ক্লাসটা প্রথমে শুরু করা যাক। ঠিক আছে, আজকে ফ্রেজার ইডিয়মস আমরা পড়বো। ঠিক আছে, এই এটা না তো ভাই, কি করলেন? ফ্রেজার ইডিয়মস এটা না, এটা না, এটা না, ফাইল চেঞ্জ করতে হবে। ভালো হয়েছে আপনারা একটু সময় পেলেন, যারা এখনো আসেন নাই তাদের একটু সময় হলো, একটু সময় দিবেন আমাকে। ক্যামেরাটা অফ।
চলছে? আচ্ছা, আমাকে এখন মনে হয় শুনতে পাচ্ছেন, শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। তো ক্লাসটা আমরা শুরু করব। অনেকক্ষণ আপনারা, হ্যাঁ, এখন অনেকে চলে আসছেন আশা করছি। তো যেটা বলছিলাম, ফ্রেজার ইডিয়মস। সাজিয়া, কি অবস্থা, কেমন আছেন? আপনার শরীর কেমন এখন? স্যার শরীর অনেক দুর্বল। আচ্ছা, এখন কি সব মানে আপনার মানে শরীর শুনেছিলাম খারাপ হয়েছিল, এখন সব ঠিকঠাক আছে? মানে এমনিতে স্যার ওভারকাপ এখন করেছেন? হচ্ছে স্যার স্যার আগের থেকে একটু ভালো হয়েছে স্যার, জ্বর কমতেছে না। আচ্ছা আচ্ছা, আপনার কি ডেঙ্গু টেঙ্গু হয়নি তো? না স্যার, শরীর প্রচুর দুর্বল, 102 জ্বর থাকে স্যার, জ্বরই কমে না স্যার। এই জ্বরের কারণে স্যার কিছুই করতে পারি না স্যার। আজকে যা পাই ডক্টর তাই দেখিয়েছেন? করছি। ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ স্যার, আমাকে রেস্ট নিতে বলছে। মানে বলছে rest এরকম জ্বর কতদিন ধরে থাকছে আপনার? স্যার আজকে আমার 8-9 দিনের উপরে হয়ে গেছে। এটা রিজনটা কি ডক্টর বলেন না? এটা রিজনটা কি হঠাৎ করে এরকম জ্বর আসছে যে? স্যার তেমন কিছুই বলে নাই, বলছে রেস্ট নেন, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। একটু খাওয়া দাওয়া বেশি করে করবেন, হ্যাঁ, একটু খাওয়া দাওয়া ফলো করে করবেন, মানে একটু মানে আপনার কি বলে যে মেনটেন করবেন আর কি। আপনার যে ডায়েটটা আছে সেই ডায়েটটা মেনটেন করবেন। মানে ডায়েট বলতে কি আপনার মানে একটু হিসেব করে খাবেন, প্রোটিন বেশি খাবেন, তারপরে আপনার যে ভিটামিন সি আছে এগুলো বেশি করে একটু খাওয়ার চেষ্টা করবেন, মানে একটা ব্যালেন্স ডায়েট রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। মানে আশা করছি যে আপনার আস্তে আস্তে রিকভার করে ফেলবেন। আর পড়ালেখার এর মধ্যে দিয়ে শরীর অসুস্থ থাকবে যে খুব একটা বেশি প্রেশার নেবেন তা কিন্তু করবেন না। সুস্থতা আল্লাহর দেওয়ার অনেক বড় একটা নিয়ামত। যদি আপনি পরীক্ষা নাই দিতে পারেন তখন তখন কি হবে? সুস্থতা যদি না থাকে, আপনি পরীক্ষা নাই দিতে পারেন, সেই জন্য অবশ্যই সুস্থ থাকবেন আগে, তারপরে হচ্ছে সবকিছু, ঠিক আছে? আর মন খারাপ করার স্যার কিছু এটা এই স্যার মন খারাপ বলতে হচ্ছে বাংলাদেশ পার্টটা অনেকটা হিউজ সিলেবাস শেষ হয়ে গেল, আমি স্যার কিছুই পড়তে পারিনি, না না পারবে। এই জন্য একটু মন খারাপ হচ্ছে। আরে আছে না, আমাদের এই যে প্রীতিরত আমাদের পরীক্ষা চলছিল, তো সেজন্য সে কি ভেঙে পড়েছে। তো এই জিনিসগুলো হবে আশা করছি, ঠিক আছে? খুব একটা টেনশন করবেন না এই জিনিসগুলো নিয়ে। পরবর্তী যে আচ্ছা, পরীক্ষা স্যার, আছে সেগুলোতে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? অবশ্যই দোয়া রইল আপনাদের জন্য। তো ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে আমরা এখন ক্লাসের মধ্যে চলে যাচ্ছি, যেখানে আমরা পড়বো কি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আসলে সত্যি কথা বলতে গেলে কি বোঝানোর খুব একটা জায়গা নাই, এই জায়গাটা হচ্ছে মুখস্থের জায়গা। এবং আমি যেটা আপনাদেরকে করবো সেটা হচ্ছে যে আপনাদেরকে কিছু টেকনিক্যালি মনে রাখার জন্য, মানে থাকে না যে আপনার ক্লাসের মধ্যে জিনিসটা যেন কিছু মুখস্থ হয়ে যায়, ক্লাসের মধ্যে থেকে যেন আপনার কিছুটা পড়া হয়ে যায়, সেই কাজটা আমি করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যে কথাটা আছে এটা হচ্ছে কি জানেন, সচরাচর এই কথাটা বলা হয় প্রবাদ বাক্য টাইপের কথা। যে যে কোনো একটা কথা বলছেন, যেমন আমরা যেমন বলি না যে তীরে এসে তরি ডোবা, তো এই জাতীয় কথাগুলোকে ইংরেজিতে যে জিনিসটা বলা হয় সেটাই হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। মানে এক কথায় যে কোনো একটা মানে প্রবাদ প্রবচন জাতীয় যে কোনো একটা বহুল ব্যবহৃত কথাকে কিভাবে ছোট করে বলা যায় সেটাই হয়ে যায় ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এবং এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস করার ক্ষেত্রে আপনার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং বিবেচনা করা উচিত, সেটা হচ্ছে ভাবার্থ। আরে আশ্চর্য, আমার নোট দেওয়ার কথা, একটু সময় দিবে তোমাকে। একটু সময় দিবে তোমাকে। অফ করেছিলাম আমি নোটটা। না না, একটু আগে না ক্লাস করে আমাদের ছিল তো, আমার নোট চলে গেল। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে সচরাচর মানে আপনার চাকরি পরীক্ষা যেগুলো আসে সব থেকে ইম্পর্টেন্ট গুলো নিয়ে আমরা কথা বলবো।
এবং এখানে অনেকগুলো আপনার জানা থাকতে পারে, অনেকগুলো আপনার জানা নাও থাকতে পারে, তো সেজন্য সেভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আর ক্লাসটা যদি আপনি মানে মোটামুটি শোনেন 2 ঘন্টা, সেক্ষেত্রে আপনি এখানে আমি যে কয়েকটা পড়াবো সেই কয়েকটা নিঃসন্দেহে আপনার মানে মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে? তাহলে চলুন প্রথমেই চলে যাচ্ছি ফ্রেজার ইডিয়মসের একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং যেটার উপরে বেস করে আসলে ফ্রেজার ইডিয়মসটা অর্থগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ভাবার্থ। প্রেজেন্ট ইডিয়মসটার আসলে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভাবার্থ। প্রেজেন্ট ইডিয়মস কখনো শব্দার্থ দিয়ে হয় না, ঠিক আছে? প্রেজেন্ট ইডিয়মসের যে জায়গাটা আছে এটা সবসময় ভাবার্থ বিবেচনা করে করতে হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে কি বলে যে আপনার ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস কথাটার অর্থ কি হতে পারে? ক্যাটস অ্যান্ড ডগস আমরা সাধারণত কি বলতাম? শাব্দিক অর্থ বিবেচনা করলে আমরা বলতাম কুকুর বিড়াল, কিন্তু কুকুর বিড়াল কিন্তু এটা শব্দার্থ মানে ভাবার্থ না। ভাবার্থ কি? এটা দিয়ে বোঝানো হয় মুষলধারে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আপনার যে ফ্রেজার ইডিয়মসের যে কাজগুলো আছে এই জাতীয় জায়গাগুলো খেয়াল করে করতে হয়, ঠিক আছে? তাহলে আসেন আমরা ফ্রেজার ইডিয়মসের কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজার ইডিয়মস বলে ফেলি এবং আমরা সেটা দিয়ে একটু সেন্টেন্সও বানিয়ে ফেলার একটা ধারণা রাখবো যে এই ফ্রেজার ইডিয়মস এবং ফ্রেজার ইডিয়মসটা আপনার সচরাচর ইংরেজি স্পিকিং এর ক্ষেত্রে, ইংরেজি রাইটিং এর ক্ষেত্রে ফ্রেজার ইডিয়মসটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজার ইডিয়মস ইংরেজি স্পিকিং, ইংরেজি রাইটিং এর ক্ষেত্রে আপনাকে প্রচন্ড পরিমাণে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনার বাস্তবিক জীবনে প্রতিনিয়ত এই শব্দগুলোকে ব্যবহার করার জন্য, এই শব্দগুলোকে ইউটিলাইজ করার জন্য, যাতে করে ফ্রেজার ইডিয়মসের যে জায়গাটা আছে সেটা যেন বাস্তবিক জীবন কেন্দ্রিক হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি ধরেন বলছেন যে তুমি তো কিছুই জানো না, তো এই যে তুমি তো কিছুই জানো না এই কথাটা না বলে আপনি যদি বলেন যে ইউ ডোন্ট নো এবিসি, ইউ ডোন্ট ইভেন নো অ্যাবাউট এবিসি, তুমি এবিসি সম্পর্কে জানো না। এবিসি সম্পর্কে কি মানে? তুমি কিছুই জানো না, প্রাইমারি কোনো জ্ঞানই আপনার নাই। তারপর যদি বলেন যে আপনি টায়ার্ড, আপনি বলছেন যে আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড না বলে আপনি বলতে পারেন আই এম অল ইন, আমি টায়ার্ড হয়ে গেছি, মানে আমার দ্বারা আর সম্ভব না। তারপর আপনি যদি বলছেন যে আই নিড 12 eggs বা আই নিড আ রাউন্ড ডজন অফ এগস, অর্থাৎ আমার একটা পরিপূর্ণ ডজন মানে কি বলে ডিমের প্রয়োজন। তারপর আপনি যদি বলেন যে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, আপনি যদি বলেন দিস ইজ আ ম্যাটার টু কনফ্লিক্ট, ম্যাটার টু কনফ্লিক্ট না বলে আপনি একটা মানুষের মধ্যে একটা মানুষের যখন ঝগড়া হচ্ছে আপনি বলতে পারেন দিস ইজ অ্যান অ্যাপল টু ডিসকর্ড বা অ্যাপল অফ ডিসকর্ড বলতে বোঝানো হচ্ছে যে এটা একটা বিবাদের বিষয় হিসেবে দুইজনের মধ্যে কাজ করছে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমরা যেটা জানি যেন, সেক্ষেত্রে একটা একটা করে যদি আমরা বলি, এটা কি বললাম যে ফ্রেজার ইডিয়মসটা আসলে বাস্তবিক জীবনে যদি আপনি ভালো করে ইউটিলাইজ করেন, আপনার ইংরেজি বলা, ইংরেজি লেখা প্রচন্ড পরিমাণে মাধুর্য থেকে যায়। এই জায়গাটার মধ্যে প্রচন্ড পরিমাণে মাধুর্য বাড়ানো সম্ভব যদি আপনি ইংরেজি বলা এবং লেখার ক্ষেত্রে ফ্রেজার ইডিয়মসটা ব্যবহার করে থাকেন। ঠিক আছে, তাহলে প্রথমেই যদি আমরা বলি এবিসি, এবিসি দিয়ে আমরা কি বোঝাই? প্রাথমিক জ্ঞান। একটা সেন্টেন্স যদি আমরা বলি with the idea of freedom. Many people joined the resistance মাধ্যমে করে তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যায় এবং প্রচন্ড পরিমাণে না আমি মিউট নাই তো, আমি তো আমাকে তো শুনতে পাচ্ছেন। তুমি কি মিউট করা? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এই শব্দগুলো আমাদের একটু বাস্তবিক জীবনে ব্যবহার করা যেতে পারে। তাহলে আপনি যদি বলেন এবিসি, এবিসি মানে কি? প্রাথমিক জ্ঞান। মনে রাখবেন কিভাবে যে সব একটা প্রাথমিক জ্ঞান কি শুরু হয়? ইংরেজির যে ভাষাটা আছে সেটা কি এবিসি দিয়ে শুরু হয় না? নিশ্চয়ই এবিসি দিয়ে ইংরেজি ভাষাটা শুরু হয়। সেক্ষেত্রে এবিসি কথাটার অর্থ হয়ে যাচ্ছে প্রাথমিক জ্ঞান বা বেসিক নলেজ। ইউ ডোন্ট ইভেন নো অ্যাবাউট এবিসি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি এটা বলতে পারেন, আপনি ইভেন বলতে পারেন যে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট, ইউ ডোন্ট হ্যাভ এনি এবিসি অ্যাবাউট কম্পিউটার। আপনার এবিসিও জানা নাই কম্পিউটার সম্পর্কে, সেন্টেন্স বলতে পারেন। তারপরে যদি বলতে পারেন অল ইন, মানে একেবারে আপনি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে, এখানে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি লিখে নেন খারাপ হবে না, আমি মনে করছি। তাহলে এই জিনিসটা আমি বলছি যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর মধ্যে, আচ্ছা একটু সময় দিবেন আমাকে।
তো যেটা বলছিলাম যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের যে ব্যাপারটা আছে সেই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ব্যাপারটা হচ্ছে যে সাধারণত যে শব্দগুলো মানে প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি সেই শব্দগুলোই যদি আমরা মানে এই শব্দগুলো যদি প্রতিনিয়ত ব্যবহার করি সেন্টেন্সে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও কিন্তু ইমপ্রুভ করে যায়। তাহলে আমি যখন বলছি অল ইন মানে কি আপনি পুরোপুরি টায়ার্ড আছেন, আপনি যদি বলেন যে আই এম অল ইন, আমি পরিশ্রান্ত বা ক্লান্ত, সেক্ষেত্রে আপনি যদি বলেন অল ইন সেটার অর্থ হয়ে যাচ্ছে পরিশ্রান্ত। এ রাউন্ড ডজন যেটাকে আপনি বলতে পারেন পূর্ণ ডজন। এখন কথা হচ্ছে কি যে স্যার এটা কি বাংলা আসবে? না, বাংলা যে আসবে নট নেসেসারি, আবার যে ইংরেজি থেকে ইংরেজি আসবে সেটাও কিন্তু নট নেসেসারি। ইংরেজি থেকে ইংরেজি আসবে সেটাও আপনি বলতে পারবেন না, আবার বাংলা থেকে যে মানে যে কোনো একটা শব্দের বাংলা যে আসবে সেটাও আপনি বলতে পারবেন না। তাহলে কি বলতে পারবেন? বলতে পারবেন হচ্ছে এটা যে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের যে জায়গাটা আছে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের জায়গা থেকে আপনি যদি ভাবার্থ বোঝেন, শব্দার্থ না, খেয়াল করবেন শব্দার্থ না, ভাবার্থ যদি আপনি বোঝেন একটা থেকে আরেকটা শব্দ আপনি কনভার্ট করতে পারবেন। এখন আপনি বলবেন যে স্যার আমি তো এই শব্দ তো আমি বুঝি না, আপনি রিডিং করে নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই জায়গার মধ্যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, মানে অপশনগুলোর মধ্যে কি বোঝানো হচ্ছে। আপনি যদি বাংলা শব্দার্থটা জানেন তাহলে আপনার জন্য সেটা সহজ হবে। তাও ইংরেজি দুই একটা ওয়ার্ড আমি বলবো যখন সেটা মাথায় রাখতে পারেন যে কোনো একটা শব্দের ফ্রেজ কি হতে পারে, সেক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে পারেন। তাহলে এই রাউন্ড ডজন হচ্ছে কি পূর্ণ ডজন বা এক ডজন বা 12টি। অ্যান্ড অ্যাপল অফ ডিসকোর্ড যাকে বলা হয় কি বিবাদের বিষয়। খেয়াল করে দেখবেন ডিসকোর্ড মানে কি? বিবাদ। তো যে আপেলটা দিয়ে বিবাদটা শুরু হয়েছে, তো আপেলটা কি সাধারণত একটা মানে এটা আসলে এই ফ্রেজটা এসেছে কোত্থেকে? ধরেন একটা বাড়ির আঙিনা একটা আপেল গাছ ছিল, এখন এই বাড়ির মানে আপেল গাছটা এমন একটা জায়গায় পড়েছে যে দুটো বাড়ির মানে সীমানার মাঝখানে পড়েছে। এখন আপেলটা যখন মাটিতে পড়েছে এই বাড়ি বলছে এটা আমাদের আপেল, সেই বাড়ি বলছে এটা আমাদের আপেল। তো এই জাতীয় জিনিসটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, সেজন্য অ্যাপেল অফ ডিসকোর্ড হচ্ছে বিবাদের বিষয়। আপনি যদি ফর এক্সাম্পল বলেন যে দ্য পিস অফ ল্যান্ড ইজ দ্য অ্যাপল অফ ডিসকোর্ড বিটুইন টু ব্রাদার্স, যে এই ল্যান্ডটা বা এই যে জায়গাটা আছে, এই ভূমিটা আছে, এই ভূমিটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে বিবাদের বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। তারপরে অ্যাজ দো যদি আপনি বলেন সেটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার অর্থ কি যেন, স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এটার নিয়মটা মনে আছে? অ্যাজ ইফ অ্যাজ দো মনে থাকার কথা, আপনাদের না থাকার কারণ নাই। অ্যাজ ইফ অ্যাজ দোর যে নিয়মটা আছে সেটা কিন্তু আমরা করেছিলাম গ্রামারের মধ্যে। অ্যাজ ইফ থাকলে একটা অংশ জি টেন্সে হয়, অপর অংশ মানে একটা অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, অপর অংশ পাস্ট ইনডিফিনিটে হয়, একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয়, অপর অংশ পাস্ট পারফেক্টে হয়। মনে আছে কারো? কারো মনে নাই? তাহলে আমরা এরপরে যদি যাই অ্যাট এ লস। অ্যাট এ লস কথাটার অর্থ কি? অ্যাট এ লস কথাটার অর্থ হচ্ছে হতবুদ্ধি। কোনো কিছুর ব্যাপারে যখন আপনি হতবুদ্ধি অবস্থায় আছেন, হতবুদ্ধি হয়ে যাচ্ছেন কোনো কিছুতে, আপনি ফর এক্সাম্পল কনফিউজ হয়ে যাচ্ছেন যে আই ডোন্ট নো হোয়াট টু ডু, সেক্ষেত্রে আই এম ফিলিং কনফিউজ যদি আপনি না বলেন, আপনি যদি বলতে চান যে আই এম কি বলে অ্যাট এ লস, আই এম অ্যাট এ লস, সেক্ষেত্রে আমি কিছু বুঝতে পারছি না কি করবো। আপনি পাজেল বলতে পারেন, ওই যে বিজয় বলছে যে পাজেল, হ্যাঁ পাজেল বলতে পারেন যে আই এম পাজেল, আমি জানি না আমার কি করা উচিত। আপনি বলতে পারেন আই এম কনফিউজ, এটাও কিন্তু বলতে পারেন অ্যাট এ লস। সেক্ষেত্রে অ্যাট এ লস কথাটার অর্থ কি? হতবুদ্ধি হওয়া, পাজেল হওয়া, কনফিউজড হওয়া, এই জাতীয় জিনিসগুলো হয়ে যায় অ্যাট এ লস। এ ক্যাসেল ইন দ্য এয়ার। এই ক্যাসেল কথাটার অর্থ কি জানেন? ক্যাসেল কথাটার অর্থ হচ্ছে দুর্গ। তো দুর্গ যদি আপনাকে বলা হয় আকাশে দুর্গ বানানোর জন্য, মানে বাতাসে দুর্গ বানানোর জন্য, সেটা কিন্তু আপনি পারবেন না। বাতাসে দুর্গ নিশ্চয়ই হবে না। বাতাসে দুর্গ কারা বানাতে পারে? যারা চাপাবাজি করে। সত্যি কথা বললে কখনো বাতাসে দুর্গ বানানো সম্ভব? কেউ কিন্তু বাতাসে দুর্গ বানাতে পারবে না। বাতাস মানে কি? এয়ার। এবং এয়ারের মধ্যে বলা হচ্ছে ক্যাসেল ইন দ্য এয়ার, মানে একটা বাতাসের মধ্যে, ধরেন এটা বাতাস, বাতাসের মধ্যে একটা দুর্গ বানানোর কথা বলা হচ্ছে, একটা বাড়ি বানাবেন। এটা একমাত্র সম্ভব আপনি যখন ওই যে মিথ্যা কথা বলবেন, আপনি যখন একটা মানে থাকে না যে চাপাবাজি করবেন ফোনের মধ্যে যে হ্যাঁ আমি তোমার জন্য এটা করে দিব সেটা করে দিব, এই কাজটা তখনই কেবল সম্ভব। সেক্ষেত্রে ক্যাসেল ইন দ্য এয়ার হয়ে যাচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার হচ্ছে পণ্ডিত ব্যক্তি। সেক্ষেত্রে যেখানে লেটার দেখছেন, যে মানুষটার মাথায় বেশি অক্ষর আছে, লেটার মানে কি অক্ষর না, তাহলে যে মানুষটার মাথায় বেশি অক্ষর আছে সেই মানুষটাই তো ম্যান অফ লেটার। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এ ম্যান অফ লেটার ক্যান বি অ্যান ইন্টেলিজেন্ট পারসন, এ স্কলার পারসন, অ্যান্ড কি বলে ইফিশিয়েন্ট পারসন, তারপরে কি অ্যান ইন্টেলেকচুয়াল পারসন, যাই বলেন না কেন। সেক্ষেত্রে আপনি যদি এই সেন্টেন্সটা একটা এক্সাম্পল দেন, মানে এটাকে নিয়ে যদি একটা এক্সাম্পল দেন যে হি ইজ এ ম্যান অফ স্কলার দ্যাট আই নো, আপনি যদি এটার সিনোনিম দিয়ে এক্সাম্পল দেন, সেক্ষেত্রে আপনি কি বলতে পারবেন যে আই নো হিম অ্যাজ আ ইন্টেলিজেন্ট পারসন। এই ম্যান অফ লেটারের কথা বলেই কিন্তু আপনি ইন্টেলিজেন্টের এটা সিনোনিম দিতে পারবেন, অর্থাৎ এই জিনিসটাকে বোঝানো হয় ইন্টেলিজেন্ট হিসেবে।
এই ম্যান অফ স্ট্র বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দুর্বল চিত্তের লোক। স্ট্র কথাটার অর্থ কি? স্ট্র কথার অর্থ কি জানেন? খড়কুটো আছে না, গ্রাম দেশে খড়কুটো থাকে না, গ্রাম দেশে যে খড়কুটো থাকে সেই খড়কুটোটাকে স্ট্র বলা হয়। তাহলে এই যে খড়কুটো কি খুব শক্ত হয়? আপনি সহজে এটাকে ছিঁড়ে ফেলতে পারবেন, নষ্ট করে ফেলতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তাহলে এই খড়টাকে আপনি যেহেতু সহজে নষ্ট করে ফেলতে পারবেন, এটা একটা দুর্বল জিনিস। যে জিনিসটাকে সহজে নষ্ট করতে পারবেন সেই জিনিসটা হয়ে যায় দুর্বল জিনিস, এবং সেই জন্য দুর্বল চিত্তের লোক হচ্ছে ম্যান অফ স্ট্র। সেক্ষেত্রে এটাকে বলা যায় কি দুর্বল চিত্তের লোক, যে মানে সহজেই নড়বড়ে হয়ে যায়। A square peg in a round hole, একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজের কথা বলছে। বৃত্তের মধ্যে চতুর্ভুজ কি সম্ভব? কোন বৃত্তের মধ্যে কি কখনো চতুর্ভুজ দেওয়া সম্ভব? ফর এক্সাম্পল ধরেন এটা বাচ্চাদের অনেক মানে বাচ্চাদের একটা খেলনা আছে যেটাকে বলা হয় কি জানেন, ম্যাচিং বা এরকম কিছু একটা, মানে তারা বিভিন্ন একটা বক্সের মধ্যে ইয়ে করে, দেখবেন যে শেপ গুলো মিলায়। আমার ভাবতে আছে বাচ্চায়, তো আমি দেখেছি ওর যে আপনার ইয়েগুলো মিলায়, যে খেলনাগুলো মিলিয়ে তারপরে বসে ওটার ভেতরে যদি ঢুকিয়ে ফেলতে পারে তাহলে সে গেইনার, আর যদি না হয় এটা হচ্ছে কি বাচ্চার কমন সেন্স বাড়ায়, আইকিউ বাড়ায়। তো এই যে খেলনাটা, এই খেলনাটার কথাই কিন্তু বলা হচ্ছে যে স্কোয়ার পিক ইন আ রাউন্ড হোল, অর্থাৎ একটা চার কোণা জিনিস বৃত্তাকার জিনিসের মধ্যে, মানে বৃত্তাকার জিনিসের বৃত্তাকার একটা বৃত্তের মধ্যে চার কোণার একটা জিনিস অ্যাডজাস্ট করার কথা বলা হচ্ছে। ইট ইজ নট পসিবল অ্যাট অল। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার পিক। হ্যাঁ, পিক তো শুকর ঠিক আছে, কিন্তু বাট এটার যে ভাবার্থ, এটাই তো আমি বলেছিলাম মাকসুদ, যে ভাবার্থটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। ভাবার্থটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এখানে চিন্তা করব না। ওই যে ক্যাটস এন্ড ডগ, মুষলধারে কুকুর বিড়াল কেন হলো না, এটা হচ্ছে এরকম জিনিস, ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি যদি বলেন স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল, সেক্ষেত্রে অনুপযুক্ততা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অনুপযুক্ত, ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি যদি একটা সেন্টেন্স বলেন যে ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট, বা ইউ আর নট সাপোজ টু কাম হিয়ার, ইট সিমস লাইক এ স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল। তুমি এই জায়গায় তো তোমার আসার কথা ছিল না, you are not supposed to came here, but you are not supposed to come here, but it seems that when you came it's supposed to square peg in a round hole. তুমি যখন এসেছো তখন মনে হচ্ছে যে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল হচ্ছে অনুপযুক্ত। after one's own heart, after one's own heart যখন বলছেন সেটা হচ্ছে inappropriate, সরি কি বলে, মনের মতো যখন আপনি বলছেন after one's own heart, একেবারে মনের মতো, আপনার একেবারে কি বলে যে মনের থাকে না যে আপনার পছন্দের একটা জিনিস, এরকম একটা জিনিসকে বলা যায়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে দিস ইজ আ পেন আফটার মাই ওন হার্ট, মানে এই কলমটা হচ্ছে আমার মনের মতো একটা কলম। এটাকে আপনি আরো কি বলতে পারেন মনের মতো জিনিসটাকে? যদি আরো বলতে পারেন আপনি বলতে পারেন থিংক অফ লাইকিং, থিং দ্যাট ইউ লাইক, He has no political থিং অফ লাইকিং, তারপর কি ফেভারিট, ফেভারিট থিং, এই জাতীয় জিনিসগুলো আপনি কিন্তু এই জিনিসটার অর্থ দিয়ে আপনি বুঝতে পারেন, যেটা কিনা আফটার ওয়ান্স ওন হার্ট। and x to green, and x to green কথাটা যখন বলছেন সেটা কি সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ বোঝাবে। এখন সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ আপনি কিভাবে বুঝবেন? ধরেন কোন একটা জায়গার মধ্যে আপনি গিয়ে সেই জায়গার মধ্যে একটা কাজ করছেন, কিন্তু আপনার সেটা করার কথা ছিল না, আপনি কেন গিয়ে করছেন? কারণ আপনার একটা সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ আছে, এবং এই কথাটাকে বোঝাতে ব্যবহৃত হয় and x to green, যেটা কিনা বোঝানো হয় যে সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ। x মানে কি একটা কুঠার, and x to green মানে কি নিজের কুঠারটা নেয়ার যে সুযোগ আছে সেটার কথা বলা হচ্ছে। তাহলে and x to green হচ্ছে কি সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ। at arm's length, at arm's length মানে কি নিরাপদ দূরত্ব, হাতের দূরত্ব বলি না আমরা, যে 10 হাত দূরে থাকুন। দেখবেন বিভিন্ন আপনার যে বাস আছে, ট্রাক আছে, তারপর সিএনজি আছে, অটো রিকশা আছে, এদের পেছনে দেখবেন প্রায় সময় লেখা থাকে যে 10 হাত দূরে থাকুন, 20 হাত দূরে থাকুন, তারপর নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এই নিরাপদ দূরত্বটা কি কিন্তু সবসময় হাত দিয়ে মাপা হয়। নিরাপদ দূরত্বটা কখনো এমন না যে খুব দূরত্ব, মানে এই যে ডিসটেন্সটা, নিরাপদ দূরত্বের যে ডিসটেন্স সেটাকে মেজার করা হয় হাত দিয়ে। কারণ হাত থেকে দূরে আছে মানে আপনি সে হয়তো বা মানে আপনার হাত থেকে দূরে কেউ আছে মানেই কিন্তু তাকে আপনি কোনো ক্ষতি করতে পারবেন না সহজে চাইলে। ধরেন হাতের দূরত্বে যদি থাকেন তাহলে হয়তো বা সে যদি আপনাকে একটা ক্ষতি করে ফেলে, সে যদি আপনাকে একটা মারে, ফর এক্সাম্পল ধরেন কেউ একজন পাগল,
এখন পাগলের থেকে মানুষ তো একটু দূরে দূরে থাকে, যে না পাগল যদি কোনো ক্ষতি করে ফেলে, তো সেই জন্য আর্মস লেন্থ মানে কি, আর্মস হচ্ছে হাত, তাহলে আর্মস লেন্থ আপনি যদি বলেন সেক্ষেত্রে এটা একটা হাতের দূরত্ব বা নিরাপদ দূরত্বে থাকাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, একটা আর্মস লেন্থ তাহলে কি নিরাপদ দূরত্ব বা হাতের দূরত্বে কেউ যখন আছে সেটাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তারপরে যদি আমরা বলি বেনিফিট অফ ডাউট, সন্দেহর যে ব্যক্তিগত সন্দেহ কর্তৃক প্রাপ্ত, সন্দেহাবসরটা একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। আমি যদি বলি বেনিফিট অফ ডাউটের বাংলাটা যদি আপনাকে একটু লিখে দেই আমি, সেটা হচ্ছে সন্দেহ থেকে প্রাপ্ত ব্যক্তিগত সুবিধা। সন্দেহ থেকে প্রাপ্ত ব্যক্তিগত সুবিধা, ব্যক্তিগত সুবিধা, সন্দেহ থেকে প্রাপ্ত ব্যক্তিগত সুবিধা। কেউ ধরেন কাউকে সন্দেহ করছে, এই সন্দেহ করতে গিয়ে ধরেন দুটো পক্ষ একটা জায়গায়, এটা ক্রিকেট খেলা যারা দেখেন তারা জানেন, সবসময় ক্রিকেট খেলা যারা ভালো করে দেখেন তারা কিন্তু জানেন যে বেনিফিট অফ ডাউট সবসময় ব্যাটসম্যানদের পক্ষে যায়। মানে কি, যেই ক্ষেত্রে ডিসিশন নিতে পারছে না এমন একটা ক্ষেত্রে মানে সবসময় একটা পক্ষের দিকে যেতে হয়। ডিসিশন যে মানে জিনিসটা নিতে পারছে না, ধরেন মানে কোন একটা জিনিস আউট হয়েছে কিনা, কোন একটা রান আউট হয়েছে কিনা, বা কোন একটা এমন আউট যেটা আসলে হয়েছে কিনা সেটা ধরতে পারছে না, তো সেক্ষেত্রে এই জায়গায় কি করা হয় যে একটা পক্ষকে তো ডিসিশন দিতে হবে। এখন আপনি একটা পক্ষকে ডিসিশন কাকে দিবেন, এই ক্ষেত্রে একটা পক্ষের উপরে যদি ডিসিশন দেয় তাহলে আরেকটা পক্ষ যে একটা সুবিধা, মানে আরেকটা পক্ষ যে একটু ডিপ্রাইভ করা হয় না, যে পক্ষটা জিতেছে সেই পক্ষটার একটা সুবিধা দেওয়া হয় না, তাহলে যে পক্ষটা এই সুবিধাটা পায় সেটা হচ্ছে সন্দেহ থেকে প্রাপ্ত ব্যক্তিগত সুবিধা। ফর এক্সাম্পল ধরেন মিস্টার এক্স এই জায়গায় একটা জীবন মানে জীবনমুখী একটা এক্সাম্পল আপনাদের জীবনে কাজে লাগবে। ধরেন মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুজনে মিলে একটা জিনিস করেছে, সেটা কি, ধরেন কেউ নামাজ পড়ছে, মসজিদে গিয়ে তারা নামাজ পড়ছে, মিস্টার এক্সও নামাজ পড়ছে, মিস্টার ওয়াইও নামাজ পড়ছে। এমন টাইমে মিস্টার এক্স দেখলেন যে, আমরা জানি যারা জামাতে নামাজ পড়ি তারা জানি যে কাতার সহজ মানে কাতার সোজা রাখা বা কাতারটা যেন মানে এক লাইনে থাকে, সেটা আসলে নামাজ কায়েমের একটা অংশ আর কি। মানে কাতার যেন সোজা থাকে, নামাজের মানুষের ছেলেরা যখন দাঁড়ায় দলে দলে যখন জামাত পড়ে তখন তাদের যে কাতার আছে বা লাইনে যে দাঁড়ায় এই লাইনটা সোজা রাখতে হয়। তো তিনি চিন্তা করছেন, মিস্টার এক্স দেখলেন যে কাতারটা বাঁকা হয়ে যাচ্ছে, নামাজের যে কাতারটা আছে। এই ওই রুমে কি হয়েছে, সাউন্ড করছেন কেন, এটা একটু লাগিয়ে দেন, গেটটা লাগিয়ে দেন। হ্যাঁ, তাহলে যদি আমরা বলি যে যখন আপনি বলছেন যে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই থেকে, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর মধ্যে থেকে একজন দেখছেন যে মিস্টার এক্স একটু মানে দেখছেন যে কাতারটা আসলে সহজ হচ্ছে না, মানে কাতারটা সোজা হচ্ছে না, এমন টাইমে তিনি কি চিন্তা করলেন যে আমি একটা খুঁটি দিয়ে দেই, এই কাতারটাকে সোজা করার জন্য একটা খুঁটি দিয়ে দেই যাতে কাতারটা সোজা থাকে, মানে নামাজের কাতারটা যেন বাঁকা না হয়ে যায়। একটা খুঁটি দিয়ে দিলে এটা হচ্ছে একটা যে আপনার কি বলে সীমানা হিসাব করে মানুষকে ওই কাতারের আশেপাশে দাঁড়িয়ে মানে তার যে লাইনটা আছে সেটা সোজা রাখবে। এখন মিস্টার ওয়াই দেখলো যে নামাজের পরে মানুষ যখন যাচ্ছে, মানুষ যেতে গিয়ে এই খুঁটিটা, এই যে খুঁটিটা আছে এই খুঁটির মধ্যে মানুষের মানে পায়ের মধ্যে লেগে মানুষ পড়ে যাচ্ছে বা ব্যথা পাচ্ছে বা মানুষের ক্ষতি হচ্ছে। দুইজনই কিন্তু চিন্তা করছেন মানুষের কথা। এখন মিস্টার এক্স করেছিল কি, খুঁটিটাকে দিয়ে রেখেছিল, মিস্টার ওয়াই করেছে কি, খুঁটিটাকে উঠিয়ে ফেলেছে। মিস্টার ওয়াই চিন্তা করলো খুঁটিটা থাকার দরকার নেই, এটা তো মানুষের ক্ষতি হচ্ছে। এখন ভালো কাজ কে করেছে বলুন তো, আমাকে বলুন ভালো কাজ কে করেছে, একটু কমেন্ট করবেন আমাকে। রাস্তায় আছেন আপনারা? ওয়াই ভালো কাজ করেছে, আর কি বলছেন? আচ্ছা, মাকসুদের আনসার আমার পছন্দ হয়েছে। আর সবাই আচ্ছা, গুড, দ্বিতীয় বলেছেন। আর সবাই এক্স্যাক্টলি দুজনেই। এখন ভালো কাজ যে দুইজন মানুষ করে, এই দুইজন মানুষই যদি ভালো কাজ করে, আপনি তো ভালো কাজ দুইজনকে নিশ্চয়ই সেম রিওয়ার্ড দিতে পারবেন না, একজনকে সেম রিওয়ার্ড দিতে পারবেন। সেটা কি, সেটা হচ্ছে যে মানে একজনকে তো ধরতে হবে, দুইজনকে তো আর জয়ী বলা যায় না। সেক্ষেত্রে আমার যদি পার্সপেক্টিভ বলেন, আমি ওয়াই কে জয়ী করব এখানে, কারণ এখানে ওয়াই মানে ওয়াই চিন্তা করছে মানুষের কথা, আর সৃষ্টিকর্তা কখনো মানুষের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করে না। সৃষ্টিকর্তা মানুষের জন্য যেটা সহজ হয়
মানুষের জন্য যেটা মানে কি বলে যে অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে হুম। তিনি তো ন্যায় বিচারক, তিনি সবকিছু জানেন। তো সেক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের তো হাদিসেও আছে যে জীবে দয়া করে যেইজন সেইজন সে পিছে ঈশ্বর। তো সেক্ষেত্রে যদি আমি বলি ওয়াই যখন জীবের দয়া বা মানুষের উপকার হবে সেই চিন্তা করছেন, ওয়াইকে আমি জিতিয়ে দিলাম, কিন্তু কাজ কিন্তু দুজনই ভালো করছে। ডিপ্রাইভড হলো কে, এক্স হলো, তাহলে সুবিধা পেলো কে, ওয়াই হলো। এটাই হচ্ছে বেনিফিট অফ ডাউট, অর্থাৎ সন্দেহাবসর। যে একটা জিনিসের একটা পক্ষকে যখন আমি ডিসিশন দিই, আরেকটা পক্ষ যখন ডিপ্রাইভ হয়, যে পক্ষটা ডিসিশন যার ফেভারে যায় সে যখন জিতে যায়, সেটাই হয়ে যাচ্ছে বেনিফিট অফ ডাউট। ঠিক আছে, তাহলে বেনিফিট অফ ডাউটটা হচ্ছে সন্দেহাবসর। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস এই জায়গায় জীবনমুখী একটা কথা বলি, আজকে জীবনমুখী অনেক কথা আপনারা শুনবেন ক্লাসে, হ্যাঁ। তো সেই জায়গার মধ্যে আপনার এই জিনিসটা কত নাম্বার, নিশ্চয়ই এটাকে আপনি বলবেন 6। এই জিনিসটা 6 না? নিশ্চয়ই এটা 6 আপনি বলবেন যে হ্যাঁ স্যার এটা 6। কিন্তু এই জিনিসটাকে যদি আমি উল্টো করি, উল্টো করে কিভাবে? উল্টো আমরা জানি যে এইভাবে উল্টো করে, তাই না? এটাকে উল্টো করে দিলাম, এটাকে এইভাবে করলাম। আমি রোটেট করতে কিভাবে করতে হবে আমি জানি না, খুব সম্ভবত এটা করাও যায় না এখানে। তো যদি আমি রোটেট করতাম তাহলে উপরেরটা নিচে চলে আসে, নিচেরটা উপরে চলে আসে, তাহলে এটা কত আপনি বলবেন? নিশ্চয়ই 9 বলবেন। এখন আপনি এখান থেকে এটাকে 9 বলছেন, এখান থেকে এটাকে 6 বলছেন, তাই না? আপনি এখান থেকে এটাকে 9 বলছেন, এখান থেকে এটাকে 6 বলছেন, কিন্তু যখন ওই পাশে কেউ দাঁড়িয়ে আছে সে কত দেখবে স্যার? সে কত দেখবে? ওই পাশে যে দাঁড়িয়ে আছে সে এটাকে 9 দেখবে, এটাকে 6 দেখবে। এটা হচ্ছে কথা, যে জীবনে কখনো এক পক্ষের কথা শুনে ডিসিশন নেবেন না, কখনো এক কেন্দ্রিক হয়ে ডিসিশন নেবেন না, কখনো একটা দিকে চিন্তা করে মুভ করবেন না, সব দিক চিন্তা করবেন। ঠিক আছে, আর সেই জায়গায় যদি নিজের মাঝে মধ্যে কম্প্রোমাইজ করতে হয়, আমি বলবো কম্প্রোমাইজ করা শিখবেন। কারণ কম্প্রোমাইজ করতে পারলে আপনি যদি ছাড়তে জানেন তাহলে আপনার থেকে শক্তিশালী আর কেউ নাই। আপনি যদি ছাড়তে জানেন কোনো কিছু, আপনার থেকে শক্তিশালী আর কেউ নাই, বিশ্বাস করেন। আপনি মানে থাকে না যে সব থেকে শত্রুকে যদি আপনি বন্ধু বানিয়ে চলতে পারেন, আপনি যদি আপনার রাগ ছেড়ে দিতে পারেন, আপনি যদি আপনার থাকে না যে মানুষের যে জৈবনিক যে ব্যাপারগুলো আছে, যে আপনার কি বলে যে আমি রাগ করব, আমি তারপরে আমার এক্সাইটমেন্ট, এই জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনার মানে বিসিএস ক্যাডার হন আর না হন, আপনি অনেক শক্তিশালী মানুষ, এটা মাথায় রাখবেন। যে যদি আপনি ছাড়তে জানেন, এবং এই ছাড়তে না পারার জিনিসটা কিন্তু মাফ করা অনেক বড় একটা গুণ। সবাই মাফ করতে পারেন, এটা মাথায় রাখবেন। দুনিয়ার সবাই কিন্তু মাফ করতে পারে না। মাফ করতে পারে, হ্যাঁ, মানে মনে রাখা অন্য হিসেব, কিন্তু মাফ করাটা অনেক বড় মন মানসিকতার পরিচয় দেওয়া হয়। সেক্ষেত্রে মাফ করা, তারপরে পারসেপশন বোঝা, এই জিনিসগুলো কিন্তু অনেক বড় বানায় মানুষকে। তো সেজন্য যদি বিচক্ষণ হতে হয়, এটা বিচক্ষণতার একটা নিয়ম আমি বললাম যে কখনো এক জায়গার মধ্যে ইয়ে করবেন না, এক জায়গায় এক কেন্দ্রিক হয়ে কখনো চিন্তা করবেন না, একটু মানে তার জায়গাটার থেকে চিন্তা করবেন যে সে কিভাবে চিন্তা করছে, সেটা যদি আপনি বুঝতে পারেন, ইউ উইল বি এ সাকসেসফুল লিডার, সত্যি কথা বলতে গেলে। এবং আমি আমার কথা বলি, আপনারা তো মানে আপনাদের আসলে মেন্টর হিসেবে অনেক মানে এসেছে আমি, ঠিক আছে, আমি জানি না স্যার কেন আমাকে আপনাদের মেন্টর হিসেবে দিয়েছিলেন, সেটাও আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, টোটালি আই এম ক্লুলেস যে হঠাৎ করে আমাকে কেন বললেন যে স্যার, কারণ আমি তার 2 দিন আগে বিদ্যাবাড়িতে জয়েন করেছি। আমি ঠিক তার 1 দিন আগে বিদ্যাবাড়িতে স্যার আমাকে অফার করেছিলেন, আমি 1 দিন আগে জয়েন করেছি। তো স্যারের পরের দিনে আমাকে বলছে যে তুমি এখানে মেন্টর হয়ে যাও। তো আমি জানি না যে কেন আমাকে মেন্টরিং এর কথা বলেছেন, বাট ফরচুনেটলি আমি লাইফে, আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে আমি যে জায়গার মধ্যে কাজ করেছি, আমি কয়েকটা অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছি এই মানে মেন্টরিং এর জন্য বলেন, বা এই আপনার গ্রুপে কাজ করার ক্ষেত্রে বলেন। আমার গ্রুপে না কখনো বেস্ট কেউ ছিল না, আমার গ্রুপে কখনোই বেস্ট কেউ ছিল না। আমি সব বিলো এভারেজ নিয়ে কাজ করতাম, সেই জায়গাটার থেকে আমি বেস্ট হয়ে আসতাম। কারণ কি, আমি জানি কিভাবে বিলো এভারেজকে বেস্টে নিয়ে যেতে হয়, এবং তাদের থেকে বেস্ট এফোর্টটা পাওয়া সম্ভব। কোনো ভালো মানুষ থেকে ভালো এফোর্ট পাওয়া সম্ভব না যদি তাকে গাইড করা হয়। কারণ ভালো মানে যে স্মার্ট বা যে ট্যালেন্টেড, সে কিন্তু গাইডেন্সটা পছন্দ করবে না। আমি নিশ্চয়ই, আমাকে যদি কেউ গাইড করে, আমি নিশ্চয়ই চাইবো, চেষ্টা করবো, চিন্তা করবো যে সে আমার থেকে ভালো হতে হবে, নয়তো তার আমি গাইডেন্স দিব না। কিন্তু এই জন্য আমাকে কিন্তু সহজে কোনো কথা কেউ যদি বলে, আমার মাথায় যেটা আছে আমি সেটা ছাড়া আর কোনো কিছু করি না। কারণ আমি যদি ফিল করি যে না, সে আমার থেকে ভালো বোঝে, তাহলে আমি তারটা নিই, না হলে আমি নিই না। এটার খারাপ দিক আছে, এটা খারাপ দিক আছে, সেটাও আমি বলছি। কিন্তু এই জিনিসটা হচ্ছে কি, যে যারা এভারেজ আছেন বিসিএসে, আমরা সবাই কিন্তু যারা এভারেজ আছেন তাদেরকে দিয়ে কিন্তু অনেক ভালো করা সম্ভব। তো সেজন্য বলছি যে এই যে পারসেপশন, এই যে লিডারশিপ, এই যে অর্গানাইজিং অ্যাবিলিটি, এই জিনিসটা কিন্তু লাইফে আপনার আর কিছু করেন না করেন, বিসিএস ক্যাডার হয়ে গেলেও পরবর্তীতে খুব কাজে লাগবে। এই জন্য খুব খেয়াল করবেন এই জিনিসটা, পারসেপশন, কখনো একমুখী চিন্তা করবেন না। তাহলে এটা যদি আমরা বলি, এরপরে হচ্ছে বার্নিং কোয়েশ্চেন। বার্নিং কোয়েশ্চেন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা
জ্বলছে এমন, বার্নিং মানে কি কোনো কিছু জ্বলছে এমনই তো বোঝায়, তাই না? তো বার্নিং মানে কি যদি কোনো কিছু একটা জ্বলতে থাকে একবারে জাজল্যমান অবস্থায় থাকে তাহলে সেটাকে যদি আপনি বার্নিং কোয়েশ্চেন বলেন তাহলে সেটা কি জ্বলছে জাজল্যমান একটা প্রশ্নকে বোঝাতে গেলে বার্নিং কোয়েশ্চেনটা হয়ে যায়, ঠিক আছে? এরপরে যদি আমরা বলি বাই ডিডেন্ট অফ, বাই ডিডেন্ট অফ আপনি যদি বলেন সেটাকে বলতে পারেন বদৌলতে, কোনো কিছু বদৌলতে আপনি যখন কোনো একটা কাজ করছেন সেটাকে বলা যেতে পারে বাই ডিডেন্ট অফ। ফর এক্সাম্পল আপনি যদি একটা সেন্টেন্স বলেন যে আই আর্ন দিস পজিশন বাই ডিডেন্ট অফ মাই হার্ড ওয়ার্ক, আমি এই পজিশনটা অর্জন করেছি বাই ডিডেন্ট অফ বা এর বদৌলতে, আমার কঠিন পরিশ্রমের বদৌলতে। সেক্ষেত্রে আমি যদি একটা সেন্টেন্স বলি যে আই আর্ন দিস পজিশন বাই ডিডেন্ট অফ মাই হার্ড ওয়ার্ক, এটা যদি আমরা বলি খারাপ হয়? I earned this position by didn't of hard work. তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে যায় যে আমি আমার এই পজিশনটা পেয়েছি বাই ডিডেন্ট অফ হার্ড ওয়ার্ক, তাই তো? এরপরে যদি আমরা যাই বাই ফিটস অ্যান্ড স্টার্টস, অনিয়মিতভাবে। ধরেন নিয়মিত কোনো কিছু নিশ্চয়ই তখন হবে যখন আপনি কোনো কিছুকে খুব কি বলে যে মানে রেগুলারিটি মেনটেন করবেন। হ্যাঁ, বাই ডিডেন্ট অফ, বাই ডিডেন্ট অফ, বাই ডিডেন্ট অফ, ঠিক আছে? তাহলে আমি যদি বলি হ্যাঁ বাই ডিডেন্ট অফ, সরি আমি ডিডেন্ট ডিড লিখেছে বাই ডিডেন্ট অফ, বাই ডিডেন্ট অফ, সরি আমি ডিড নট লিখতে লিখতে বাই ডিডেন্ট লিখে ফেলেছি, বাই ডিডেন্ট অফ, ঠিক আছে? যে স্পেলিংটা হচ্ছে বাই ডিডেন্ট অফ, আমি হয়তো বা টানের চোটে ডিডেন্ট লিখে ফেলেছি, তাহলে বাই ডিডেন্ট অফ সেটা হচ্ছে কি বদৌলতে। তারপর আপনি যদি বলেন বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি অনিয়মিতভাবে কোনো কিছু আপনি নিয়মিত করছেন এমন যখন বোঝাচ্ছে। ফর এক্সাম্পল ধরেন আপনি পড়ালেখা করছেন কিন্তু আপনার কোনো নিজস্ব মানে সার্বিক একটা রুটিন আপনার জন্য নাই। আপনি ধরেন পড়ালেখা করছেন কিন্তু আপনি যখন আপনি বসছেন তখনই পড়ছেন, যখন শুয়ে পড়ছেন তখন পড়ছেন না, মানে যখন আপনি ফিট করছেন পড়ার টেবিলে তখনই পড়ছেন কিন্তু যখন আপনি ফিট করছেন না তখন পড়ছেন না। মানে কি যে জিনিসটা বসে আপনি মানে থাকে না যখন তখন ব্যাপারটা দিয়ে বোঝা যায়। আপনি ওকেশনালি একটা কাজ করছেন, আপনি র্যান্ডমলি একটা কাজ করছেন, সেটাকে বোঝানো যেতে পারে বাই ফিটস অ্যান্ড স্টার্টস। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে বাই ফিটস অ্যান্ড স্টার্টস নিয়ে যদি আমরা একটা কথা বলি যে আই ডু স্টাডি বাই ফিটস অ্যান্ড স্টার্টস, আমি অনিয়মিতভাবে পড়ালেখা করি। আই ডু মাই স্টাডি বাই ফিটস অ্যান্ড স্টার্টস, আমি কিন্তু নিয়মিতভাবে পড়ালেখা করি না। খুব গর্বের বিষয়, তাই না স্যার? খুব গর্বের বিষয়, আমরা নিয়মিতভাবে পড়ালেখা করি না। তারপর যদি বলি ব্রিং টু পাস, কোনো কিছু ঘটাকে বোঝাতে, পাস করিয়ে ফেলেছে কোনো কিছু এমন বোঝাতে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন কোনো কিছু ঘটাকে বোঝাতে আপনি ব্রিং টু পাস ব্যবহার করতে পারেন। এটা হতে পারে যে এটা হচ্ছে হ্যাপেন, সামথিং হ্যাপেন, এক্ষেত্রে আপনি যদি বলেন ব্রিং টু পাস কথাটা কিন্তু বসতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে দ্য ল ওয়াজ ব্রিং টু পাস ইনটু দ্য ফোর্স, অর্থাৎ আইনটি মানে কার্যকর করা হয়েছে, সেই ক্ষেত্রে বোঝাতে গেলে ব্রিং টু পাস কিন্তু ব্যবহৃত হতে পারে। তারপর আপনি যদি বলেন বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট মানে কি বিদ্যুৎ চমকায়, যখন বোল্ট মানে কি বিদ্যুৎ চমকায়, তাই না? তো বোল্ট ফ্রম দ্য ব্লু যদি আপনি বলেন সেটা কি বিনা মেঘে যখন বজ্রপাত হয়, যখন আকাশে মেঘ থাকে না হঠাৎ করে দেখবেন যে আপনার আকাশ থেকে মানে বিদ্যুৎ চমকিয়েছে। তো ব্লু মানে কি, ব্লু হচ্ছে নীল আকাশ। তো এই নীল আকাশ থেকে যখন হঠাৎ করে বোল্ট হয় বা বিদ্যুৎ চমকায় সেটা কি বিনা মেঘে বজ্রপাত না? তো সেজন্য যখন বলা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত সেটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ একেবারে নীল আকাশ থেকে হঠাৎ করে সাডেনলি বিদ্যুৎ চমকেছে। তারপর যদি আমরা বলি বটম লাইন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখবেন যে কোনো কিছু লেখার পরে নিচে বটম লাইন লিখে দেয়, যে বটম লাইন হচ্ছে এটা। বটম লাইন বলতে কি এনবি, নোট, এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখে দিই, যে এনবি বা নোটা বেনে যে জিনিসগুলো লিখে দেয়। তারপরে কি এই জাতীয় যে ছোটখাটো যে মাঝে নোটগুলো লিখে দেয় না যে কোনো একটা সেন্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় বটম লাইনে আমরা এই জিনিসগুলো লিখে দিই, ঠিক আছে? তাহলে বটম লাইন হচ্ছে কি সব থেকে এসেনশিয়াল পয়েন্ট, বা যেটাকে আমরা টিকাও বলতে পারি, সব থেকে এসেনশিয়াল পয়েন্ট, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে বটম লাইন। এরপরে যদি বলি ব্ল্যাক এন্ড ব্লু, এই জায়গায় একটা কনফিউশন আছে, সেটা একটু ক্লিয়ার করি আমরা। সেটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ব্ল্যাক অ্যান্ড ব্লু। খেয়াল করে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কোনো কিছু যখন লেখা থাকে, সাদা বোর্ডে কালো কালি দিয়ে লিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা বোর্ডে কালো কালি দিয়ে লিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
এবং এই জায়গায় দুটো উপকরণই থাকে কালির, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, এছাড়া আর কোনো কিছু কিন্তু নাই। আপনি এখানে আর কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু কাউকে যদি বেধড়ক ভাবে মারা হয় বা কেউ যদি আসলে নির্মম ভাবে প্রহার করা হয়, কাউকে কেউ যদি ব্যথা পেয়ে থাকে, দেখবেন প্রায় সময় বলা হয় যে আরে কেউ তো অনেক ব্যথা পেয়ে গেছে, একেবারে নীল হয়ে গিয়েছে, বলা হয় না? তো নীল হয়ে গিয়েছে যখন বলা হয় সেটা কি ব্ল্যাক এন্ড ব্লু হয়ে গিয়েছে। তাহলে ব্ল্যাক এন্ড ব্লু যদি আপনি বলেন সেটা হচ্ছে নির্মম ভাবে, কেউ নির্মম ভাবে যখন কাউকে প্রহার করে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু। এবং ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে কি লিখিত ভাবে, লিখিত ভাবে। এই গেল ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ব্ল্যাক এন্ড ব্লু। আশা করছি মনে রাখতে পারবেন। ব্যথা পেলে কিন্তু মানুষের নীল হয়ে যায়, ব্যথার জায়গাটা নীল হয়ে যায়, সেজন্য ব্ল্যাক এন্ড ব্লু হচ্ছে নির্মল ভাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে যখন লিখিত ভাবে কোনো কিছু দেওয়া হয়, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি ব্ল্যাক শিপ, কুলাঙ্গার, এটা কেউ জানেন না এমন নাই, কিন্তু ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, ইডিয়ট, যাই বলেন না কেন। ক্রাই ইন ওয়াইল্ডারনেস, সেটা হচ্ছে কি অরণ্যে রোদন, যে জায়গায় কান্নাকাটি করে কোনো লাভ নাই। ওয়াইল্ড মানে কি? অরণ্য। ওয়াইল্ড মানে কি আছে? জঙ্গলি, এরকম বোঝানো হয়। তো সেক্ষেত্রে অরণ্যে রোদন করা হচ্ছে কি ক্রাই ইন ওয়াইল্ডারনেস। আপনি অরণ্যে গিয়ে বা বনের জঙ্গলের মধ্যে গিয়ে খুব কান্নাকাটি করছেন, ভাবছেন আপনার কান্নাকাটি কেউ দেখবে, আসলে সেই জায়গার মধ্যে সৃষ্টিকর্তা ছাড়া আপনার কান্নাকাটি দেখার কেউ নাই। আসলে সেটাই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারে যদি আপনি বলেন যে ক্রাই ইন ওয়াইল্ডারনেস মানে কি, যে জায়গায় মানে আসলে যেটা করে লাভ নেই সেই জায়গায় সেই কাজটা করাকে বোঝাতে ক্রাই ইন ওয়াইল্ডারনেস বলা হয়, ঠিক আছে? তারপর যদি বলেন কল টু মাইন্ড, কল টু মাইন্ড মানে কি, যে কোনো কিছু আপনার মনে পড়া, এমন করার ক্ষেত্রে। ধরেন কোনো কিছু একটা বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে সেটা আপনি মনে করতে পারছেন না, আপনি আপনার মাইন্ডে কল দেন, কল দিয়ে যদি মাইন্ডটা সে তথ্যটা পায়, রিসিভ করে ফেলে, তাহলে আপনি কল টু মাইন্ড মানে কি জিনিসটা আপনার মনে পড়ে যায়। কিন্তু সেই তথ্যটা যদি আপনার মনে না পড়ে সেক্ষেত্রে কল টু মাইন্ডটা হয়ে যায় না। কাম টু টার্মস যখন আপনি বোঝেন, কাম টু টার্মস মানে কি কোনো কিছুর ঐক্যমত্যে পৌঁছাকে বোঝাতে কাম টু টার্মস বোঝানো হয়, ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন কাম টু টার্মস, দুই দলের মধ্যে যদি আমাদের বর্তমানে যে রাজনৈতিক মানে যে বড় ক্ষমতাশালী যে দুটি দল আছে সেই দুটি দলের মধ্যে যদি একটা ঐক্যবদ্ধে তারা পৌঁছায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন দে কেম টু টার্মস, দে কেম টু টার্মস, বোথ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি কেম টু টার্মস ইন টার্মস অফ দেয়ার ইলেকশন। সেক্ষেত্রে কাম টু টার্মস হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা। এবং তারপর যদি বলি কাস্ট অ্যাসাইড, নামাজের ব্রেক কি দরকার আপনাদের? নামাজের ব্রেকটা যদি দরকার হয় তাহলে জানাবেন, আমি ব্রেক দিতে পারি। আজকের ক্লাস খুব একটা বেশি বড় না, সেজন্য আমি ব্রেক দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে একটা নামাজের ব্রেক আমরা আর এখনই যাব নাকি? না, আজান দিয়েছে তো? না, আজান দিয়েছে? তাহলে আমরা এটা শেষ করি, এই স্লাইডটা শেষ করি, তারপর আমরা একটা নামাজের ব্রেকে যাব। সমস্যা নেই, আজকের ক্লাস বেশি বড় না, আমরা নামাজের ব্রেক এফোর্ড করতে পারবো। তারপর যদি বলি কাস্ট অ্যাসাইড, কোনো কিছু সাইডে রাখা। অ্যাসাইড মানে কি? অ্যাসাইড মানে হচ্ছে পাশে রাখা কোনো কিছু, ঠিক আছে? এখন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিব, একটু পরে ব্রেকটা দিব। তাহলে অ্যাসাইড হচ্ছে কোনো কিছু পাশে রাখা, কোনো কিছু সাইডে সরিয়ে রাখা। তাহলে কাস্ট অ্যাসাইড মানে কি? কোনো কিছু সাইডে বাতিল করে সরিয়ে রাখা। সেক্ষেত্রে আপনি এটাকে আরো বলতে পারেন কি এলিমিনেট, আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন কি কি বলা যায় ডিসকোয়ালিফাই, আপনি বলতে পারেন। এই জাতীয় জিনিসগুলো কিন্তু কাস্ট অ্যাসাইড দ্বারা ব্যবহার করে আপনি করতে পারেন একটা সেন্টেন্সে। আপনি যদি বলেন ড্র দ্য লাইন, সেটা হচ্ছে সীমারেখা নির্ধারণ করা। আপনি যখন ড্র মানে লাইন যখন ড্র করছেন, ফর এক্সাম্পল বাংলাদেশ এবং পাকিস্তানের যে সীমারেখা, দুই পাশের যে আপনার যে লাইনটার দ্বারা ইয়ে হয়েছে, বাংলাদেশ এবং ভারতের যে সীমারেখা বা পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমারেখা, যে লাইনটার দ্বারা ইয়ে করা হয়েছে, সেই লাইনটাকে কি বলা হবে? একটা ড্র করেছে না লাইনটা? বলেন তো সাধারণ জ্ঞান দেখে আপনাদের কি অবস্থা, কে এই লাইনটা ড্র করেছে? ভারত পাকিস্তানের মধ্যে যে সীমারেখা, সেটা কে এই লাইনটা ড্র করেছে এবং সেটার লাইনটার নাম কি? এটা কিন্তু আছে, র্যাডক্লিফ লাইন, ভেরি গুড। এবং তার নামটা কি? সাইরিল র্যাডক্লিফ, এটাও তো পারবেন। এবার বলেন আপনার চীন এবং ভারতের মধ্যে যে সীমারেখা আছে সেই লাইনটার নাম কি? চীন এবং ভারতের মধ্যে যে সীমারেখা, চীন এবং ভারত, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন। লাইন অফ কন্ট্রোল হচ্ছে, এই মাকসুদ আপনি এরা ভুল করেছেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারত, লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারতের মধ্যে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারতের মধ্যে, আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, ঠিক আছে? তাহলে আপনি বলেন তো সনোরা লাইন কোন কোন দেশের মধ্যে? সনোরা লাইন,
সনোরা লাইন পড়েছেন তো নিশ্চয়ই, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আসে প্রশ্ন। সনোরা লাইন পড়েছেন? মেক্সিকোর সাথে কোন দেশ সনোরা লাইনে? সুযোগ কেউ বলতে পারছেন না কেন এতক্ষণ ধরে? সনোরা লাইন পড়েন নেই, পান নেই? মেক্সিকো, মেক্সিকো, মেক্সিকোর সাথে, মেক্সিকো আর পোল্যান্ড। তাহলে আমরা যদি যাই এরপরের কোয়েশ্চেনে, 5 মাস আগে পড়লেও এগুলো চর্চায় রাখতে হবে স্যার, এগুলো প্রতিনিয়ত চর্চায় রাখতে হবে। তাহলে আমি যদি বলি ড্র দ্য লাইন, এবার দেখলেন রিয়েলিস্টিক জিনিস, এবার দেখলেন রিয়েলিটি। BCS preliminary is the toughest part of your examination that you are going to give in this মানে in this path। সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু, সনোরা লাইন কি মেক্সিকোর সাথে আমি চিন্তা করেছি যে মেক্সিকোর সাথে পোল্যান্ড, মেক্সিকো পোল্যান্ডের সন, সেই হিসাব করে মেক্সিকোর সাথে পোল্যান্ডের ইয়ে লিখেছি। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে কি, যে আসলে যে জায়গার মধ্যে আসলে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা উচিত সেটা কি চীন আর ইন্ডিয়ার মধ্যে, কারণ দুইজনই কিন্তু ক্ষমতাধর, দুইজনই প্রচন্ড পরিমাণে শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র। কিন্তু আপনি যদি লাইন অফ কন্ট্রোল বলেন সেটা পাকিস্তান আর ভারত, কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের ধারের কাছে নাই, তো সেই জন্য লাইন অফ কন্ট্রোল দিয়েই হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে হচ্ছে ভারত এবং চীনকে, তাহলেই হয়ে যায়। একটু নিজের মতো করে চেঞ্জ করে চিন্তা করুন, সহজ তো, একটু চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে যদি আমরা বলি ডিলি ডেইলি, ডিলি ডেইলি মানে কি ঢিলা ঢালা, আর মানে জেনারেল নলেজ নিয়ে অনেক ভাবে খেলা যায়, অনেক সুন্দর করে খেলা যায়, একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবেন। ইংরেজি যে সাবজেক্ট আছে, ইংরেজি সাবজেক্টটা কিন্তু সচরাচর বোরিং থাকে, আমরা সচরাচর পড়ে এসেছি, আমি সচরাচর ইংরেজি পড়েছি, আপনি সচরাচর ইংরেজি পড়েছেন, তাই না? ছোটবেলা থেকে তো ইংরেজি পড়েছেন, জানেন তো ইংরেজি কিভাবে পড়ানো হয়। ইংরেজি সাবজেক্টটা বোরিং থাকে অনেকটা, সেই জায়গার মধ্যে যদি ইংরেজি সাবজেক্টটা আমি যদি আপনাকে ইন্টারেস্টিং করে বলতে পারি, তার মানে নিশ্চয়ই বাংলাদেশ অ্যাফেয়ার্সটা তো ইন্টারেস্টিং জিনিস, সেটা আরো বাংলা হয়তো বা মজা করে বলতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি সেই জায়গাটা হয়তো বা আমি নিব না এবং আমি চাইও না সেই জায়গাটা, কারণ এই জায়গাটা আসলে খুব আমার মানে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? মানে আপনার হয়তো আমি ওই এফোর্ড করতে পারবো না, এতটা টাইম আমি আসলে পাবো না, সেই জন্য যেটা বলছি যে এই জিনিসগুলো একটু চিন্তা করে, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আপনাদের দু একটা হিন্ট দিয়ে দিব, সেভাবে আপনারা করে ফেলবেন, একেবারে মুখস্থ করতে হবে সেটা কিন্তু না, তাই না? তারপর যদি বলে আমি ডগ ডেজ, ডগ ডেজ মানে কি, সেটা হচ্ছে গরমের দিন, সব থেকে গরমের দিন। তাহলে ডগ ডেজ যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে সব থেকে গরমের দিন। এখন খেয়াল করে দেখবেন কুকুর বিড়াল যারা আছে, কুকুর বিড়ালরা দেখবেন ওদের গরম বেশি লাগে, তারা গিয়ে দেখবেন পানিতে ঝাপাঝাপি করছে, তাহলে কুকুর বিড়ালের গরম বেশি লাগে, সেক্ষেত্রে মানে সব থেকে গরমের দিন। আরো একটা জিনিস কিভাবে মনে রাখতে পারেন জানেন, এই ডগের সাথে হট ডগ যদি আপনি লাগিয়ে দেন, তাহলে একটা খাবারের নাম আছে হট ডগ। খেয়েছেন কখনো হট ডগ? নিশ্চয়ই খেয়েছেন, খাবেন না কেন? হট ডগকে বলা হয় গরম কুকুর, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমি না ছোটবেলা থেকে আমাকে হট ডগ খাওয়াতে পারেনি আমার মানে বাসায়, বা যদি কেউ বলতো আমাকে হট ডগ খাবে, আমি আসলে আমার ঘৃণা লাগছে, কেন মানে কি বলছে হট ডগ খাবে, মানে এটার নামটার জন্য আমার কখনো এটাকে আসলে ধরা হয় নাই এই খাবারটাকে। তো হট ডগ হচ্ছে একটা খাবারের নাম, কিন্তু হট মানে হচ্ছে গরম, সেক্ষেত্রে হট ডগ মানে কি গরম ওয়েদার, যখন আপনি বলছেন ডগ ডেজ সেটা হয়ে যাচ্ছে গরম। ডে আফটার ডে হচ্ছে কি দিনের পর দিন যখন বোঝানো হয়, সেক্ষেত্রে ডে আফটার ডে যদি বলেন সেটা হচ্ছে দিনের পর দিন বোঝানো হয়, যে একটার পর একটা দিন যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, ডে আফটার ডেজ আর গোয়িং বাট ইউ আর নট টেকিং প্রিপারেশন প্রপারলি, সেটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? তো ঠিক আছে, একটা নামাজের বিরতি থেকে আসুন, নামাজের পরে আবার আমরা কন্টিনিউ করছি। এখন বাজে 53, আপনারা ঠিক 4:10 চলে আসবেন, 4:10 চলে আসবেন, এখন বাজে 53, যেতে যেতে হয়তো বা 2 মিনিট চলে যাবে আপনাদের। 53, আমরা 4:10 আপনাকে সময় দিচ্ছি, 4:10 চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, চলে এসছেন আশা করছি। চলে এসছেন? আপনাদের বিরতির যে মেসেজ সেটা লিখে দিয়েছে, আপনাদের ক্লাসটি 5:10 হবে। এই ভদ্রলোকটা আসলে একটু মিস্টেক করে ফেলেছেন, হয়তো বা 4টা লিখতে গিয়ে 5টা লিখে ফেলেছেন। তাহলে আমরা যেটা বলছিলাম, ডে আফটার ডে হচ্ছে দিনের পর দিন, একদিনের পরে আরেক দিন বোঝাতে ডে আফটার ডে বসছে, সেটা আমরা লিখেছিলাম। তারপরে কি ডাউন টু আর্থ মানে কি বাস্তবিক, আপনি যখন আর্থের দিকে বা মাটির দিকে তাকিয়ে আপনি যখন চলছেন সেটাকে বলা যায় ডাউন টু আর্থ, অর্থাৎ আপনি মাটির দিকে নিচের দিকে তাকিয়ে চলছেন সেটাকে বলতে পারেন আপনি ডাউন টু আর্থ। ইট হাম্বল পাই, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, ইট হাম্বল পাই হচ্ছে অপমান হজম করে ক্ষমা চাওয়া, অর্থাৎ
আপনাকে কি অপমান করেছে, আপনি সেটাকে সহ্য করেছেন, তারপরে আবার মাফ চেয়েছেন, সেই কাজটাকে বলা যায় ঈদ হামদুল বাই, অর্থাৎ যেটা আপনার খাওয়ার কথা ছিল না সেই জিনিসটা আপনি খেয়ে ফেলেছেন, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি বলেন এন্ড ইন স্মোক, মানে কি কোনো কিছু ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাওয়া, কোনো কিছু একেবারে ব্যর্থ হয়ে যাওয়া যখন বোঝানো হয় সেক্ষেত্রে এন্ড ইন স্মোক টু কি বলে যে টু এন্ড সামথিং বা টু এন্ড ইউর অ্যাম্বিশন, টু এন্ড ইউর হোপ, এভরিথিং এন্ডস। তো সেক্ষেত্রে আপনি যখন বলছেন এন্ড ইন স্মোক মানে কোনো কিছু একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাওয়া। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কি কদাচিৎ, মানে রেয়ারলি আপনি বলতে পারেন। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে কি কদাচিৎ, অল্প এবং অনেক দূরে দূরে সময়ের মাঝখানে যখন একটা কাজ হয় সেটাকে বলা যেতে পারে কদাচিৎ। ফ্লেশ অ্যান্ড ব্লাড, যেটাকে আপনি বলতে পারেন রক্ত মাংসের দেহ। এই ফ্লেশটা কি মাংস এবং ব্লাড হচ্ছে রক্ত, তাহলে ফ্লেশ অ্যান্ড ব্লাড হচ্ছে কি রক্ত মাংসের দেহকে বোঝায়, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই ফর গুড মানে কি চিরতরে বা স্থায়ী ভাবে যখন বলা হয়। ফর এক্সাম্পল আপনি যদি এটাকে একটা সেন্টেন্স বলেন যে আই ওয়ান্ট টু লিভ বাংলাদেশ ফর গুড, আমি চিরতরে স্থায়ী ভাবে বাংলাদেশকে ছেড়ে যেতে চাই, মানে আপনি ধরুন বাইরে সেটেল হওয়ার প্ল্যান করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে আই ওয়ান্ট টু লিভ স্টাডি ফর গুড, আমি পড়ালেখা সারা জীবনের জন্য ছেড়ে দিতে চাই। কখন ছেড়ে দিবেন জানেন? মরার পরে, এর আগে পড়ালেখা ছাড়া যায় না, ঠিক আছে। দুনিয়াতে যত 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 ইয়ে আছে, যত কি বলে যে আপনার ইয়ে আছে আর কি, মানে যত জ্ঞান আছে সব জ্ঞান আপনার বন্ধ করার অবশ্যই শেষ করতে হবে। পড়ালেখার মানে কি বলে মৃত্যুর পরে আপনার সব জ্ঞান অর্জনটা বন্ধ হবে, এর আগে কিন্তু জ্ঞান অর্জন বন্ধ হবে না। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু জ্ঞান অর্জন করে যেতেই হবে। সেক্ষেত্রে ফর গুড যখন বলছেন সেটা হচ্ছে চিরতরে বা স্থায়ী ভাবে বোঝাতে ব্যবহৃত হয়। ফুলস প্যারাডাইস, ফুল মানে কি? ফুল মানে কি? ফুল হচ্ছে বোকা, তাহলে প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, তাহলে ফুলস প্যারাডাইস মানে কি? বোকার স্বর্গ। যখন বলা হচ্ছে কোন একটা বোকার স্বর্গে কেউ বসবাস করছে সেটাকে বলা যায় ফুলস প্যারাডাইস। প্যারাডাইস মানে কি? জান্নাত বা থাকে না যে আপনার স্বর্গীয় স্থানকে বলা যায়, সেটা বোকার স্বর্গ হচ্ছে ফুলস প্যারাডাইস। ফ্রেশ ব্লাড, নতুন সভ্য, ধরেন কেউ নতুন সভ্যতা অর্জন করেছে বা নতুন ভাবে টাকা পয়সা কামিয়েছে, তাদেরকে বলা যেতে পারে ফ্রেশ ব্লাড বা নতুন সভ্য হিসেবে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে হি ইজ আ ফ্রেশ ব্লাড ইন দিস কি বলে ইন দিস সিটি, যে সে এই সিটির বা এই শহরের একজন ফ্রেশ ব্লাড বা নতুন সভ্য হিসেবে কেউ হয়েছে, সেটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপরে যদি যে আমরা গিফট অফ দ্য গ্যাপ, সেটা কি? বাগ্মিতা, যে আপনার প্রচন্ড পরিমাণে বাকপটুতা যখন বলা হয় সেটা হচ্ছে গিফট অফ দ্য গ্যাপ। সেক্ষেত্রে সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত একটা গিফট, সেটা হচ্ছে কি? বাগ্মিতা, প্রচন্ড পরিমাণে বাকপটুতা, খুব মানে সুন্দর করে কথা বলার যে আপনার সৃষ্টিকর্তার যে গুণটা দিয়ে থাকে মানুষকে, সেটা হচ্ছে গিফট অফ দ্য গ্যাপ বলা হয়, ঠিক আছে। তাহলে এটাকে যদি আপনি মনে রাখতে চান, সহজে মনে রাখতে পারেন যে কথার যার গ্যাপ থাকে না। ধরেন সচরাচর মানুষের কি হয় যে একটা কথা বললে আরেকটা কথা বলার আগে চিন্তা করতে হয় যে আমি কি বললাম, এরপরে কি বলবো। কিন্তু যার কথার মধ্যে গ্যাপ থাকে না, একটার পরে আরেকটা কথা চলে আসে, সে নিশ্চয়ই বাগ্মিতা বা বাকপটুতা তার ভালো। তাহলে আপনি বলতে পারেন, মানে এটার যদি সিনোনিম আপনি বলতে পারেন, সেটাকে আপনি বলতে পারেন কি? ফ্লুয়েন্ট স্পিকার। ফ্লুয়েন্ট স্পিকার আপনি বলতে পারেন যে গিফট অফ দ্য গ্যাপ তার রয়েছে। গেট অ্যালং, সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রাখা, কারোর সাথে সুসম্পর্ক রেখে তারপর চলা। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আই এম গেটিং অ্যালং উইথ হার, আমি তার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছি, সেক্ষেত্রে গেট অ্যালং হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রেখে চলাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তারপরে যদি আসি আমরা গিভিন মানে কি? কোনো কিছুতে বশ্যতা স্বীকার করা। ধরেন কোনো কিছুতে বাসায় যদি আমি বলি যে আমার বাসায় যখন আমি ঢুকি, আমার ভাস্তেগুলো আমাকে দেখলে, মানে যখন 11টা 12টা না বেজে যায়, তখন ওরা যদি সজাগ থাকে, বাসায় ঢোকার আগে আমাকে কিছু একটা দিতে হয়। কি এনেছো। তো সেক্ষেত্রে তারা যে বাসায় ঢুকলে আমাকে যে দিতে হয়, তো সেক্ষেত্রে গিফটটা দিয়ে আমি ইন করতে পারি বাসায়, নয়তো কিন্তু আমার গেটের থেকে আমাকে শুরু করে দেয়, হ্যাঁ কি এনেছো, তুমি কি এনেছো। তো এই যে বশ্যতা স্বীকার করা, আমি বশ্যতা স্বীকার করেছি যে আমাকে দিতে হবে এবং তারপরে আমাকে বাসায় ঢুকতে হবে। সেক্ষেত্রে গিভিন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করে বাসায় ঢোকা, মানে আমার এক্সাম্পল দিয়ে মনে রাখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে গিভিন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বশ্যতা স্বীকার করা। হাফ এ চান্স মানে একেবারে সামান্যতম, অর্ধেক থেকে অর্ধেক সুযোগ, মানে অর্ধেক সুযোগ আছে, সেটাও আপনি চেষ্টা করে দেখছেন যে হয় কিনা। হাফ এ চান্স মানে কি? একেবারে সামান্য যে সুযোগটা আছে সেই সুযোগটাও আপনি একেবারেই চেষ্টা করে দেখেছেন যে হয় কিনা। টু ডু এভরিথিং বলতে পারেন আপনি, হাফ এ চান্সের যে সিনোনিম আছে আপনি বলতে পারেন যে টু ডু এভরিথিং। তারপরে কি? টু সার্চ ইন এভরি ওয়ে, আপনি যে কোনো ভাবে কাজটাকে খুঁজছেন এমন বলতে পারেন।
তারপরে যদি আপনি বলতে চান হ্যান্ড ইন গ্লাভ, ঘনিষ্ঠতা বোঝাতে। হ্যান্ড ইন গ্লাভ কি? সচরাচর দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝাতে হ্যান্ড ইন গ্লাভ কথাটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আপনার দেখবেন এই জিনিসটা মনে রাখেন কিভাবে। হাতের সাথে যে গ্লাভসের সম্পর্ক আছে খেয়াল করে দেখবেন, হাত এবং গ্লাভসের মাঝখানে কিন্তু আর কিছু থাকে না। আর কিছু থাকে কি? যদি হ্যান্ড গ্লাভস কেউ পরে থাকে, হাত এবং গ্লাভসের মাঝখানে অন্য কিছু কিন্তু থাকা সম্ভব না, কারণ গ্লাভসটা একেবারে হাতের সাথে লেগে থাকে। তাহলে যেহেতু একই সাথে দুটো জিনিস হাতের সাথে গ্লাভস লেগে থাকে, সেক্ষেত্রে হ্যান্ড ইন গ্লাভস আপনি বলতে পারেন ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, দুইজনের মধ্যে একেবারে অন্তরঙ্গ সম্পর্ক যারা একসাথে লেগে থাকছে এমন বোঝানোর ক্ষেত্রে। হোল্ড ওয়াটার মানে কি? পরীক্ষায় টিকে থাকা। কোন একটা পরীক্ষায় আপনি টিকে থাকা বোঝাতে আপনি হোল্ড ওয়াটার বলছেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে ধরেন কচু পাতায় যে পানি টিকে থাকা না, আপনারা অনেক সময় দেখবেন যে কচু পাতার মধ্যে আমরা পানি ধরে রাখাটাকে আসলে অনেক সময় ক্রেডিট ধরে, যে দেখো এতক্ষণ ধরে আমি কিন্তু ধরে রাখতে পারছি। সেক্ষেত্রে এটা হচ্ছে কচু পাতার যে পানিটা আপনি টিকিয়ে রাখতে পারছেন, সেটা কিন্তু পরীক্ষায় টিকে রাখা বা পরীক্ষায় টিকে থাকা। সেক্ষেত্রে আপনি হোল্ড ওয়াটার আপনি কি আরো বলতে পারেন বিয়ার এক্সামিনেশন, যে পরীক্ষার মধ্যে পাস করে যাওয়া বা পরীক্ষায় টিকে থাকা। তারপরে কি আপনি আরো বলতে পারেন কি যে টু এক্সিড দ্য পাস মার্ক, আপনি পাস মার্কটাকে কমপ্লিট করে গিয়েছেন। এই জাতীয় যে কোনো কিছু, এটা নট নেসেসারি যে আপনার একটা ওয়ার্ডে হতে হবে, একটা সেন্টেন্সে হতে পারে, একটা শব্দর ফ্রেজটাকে আপনি ভাবার্থ পুরোটা যখন দিবেন একটা সেন্টেন্সে হতে পারে, ঠিক আছে? তারপরে যদি বলেন হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল মানে কি? সর্বান্তকরণে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে উইথ আটমোস্ট এফোর্ট, আপনি একেবারে পুরোপুরি হার্ট অ্যান্ড সোল ট্রাই করছেন কোনো কিছু নিয়ে, সেটাকে আপনি যদি বলেন উইথ আটমোস্ট এফোর্ট বা সর্বোচ্চ এফোর্ট দিয়ে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হার্ট অ্যান্ড সোল। ফর এক্সাম্পল, আপনি যদি সেন্টেন্স বলেন যে আই হ্যাভ ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু ডু অর টু পাস ইনটু দ্য এক্সামিনেশন, সেক্ষেত্রে আপনি হার্ট অ্যান্ড সোল যে কাজটা করার ট্রাই করেছেন, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি? সর্বান্তকরণে, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই হার্ট অ্যান্ড সোলের পরে ইন কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায়, সেটা আমরা সবাই জানি। ঠান্ডা মাথায় কোনো কাজ করা। ইন কোল্ড ব্লাড হচ্ছে কি? মাথা গরম না করে একেবারে মাথা ঠান্ডা রেখে কোনো একটা কাজ করা। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হি ডিড দ্য ক্রাইম ইন কোল্ড ব্লাড, সেই ক্রাইমটা করেছে একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করে। কোল্ড ব্লাড হয়ে যাচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করা। ইন কেস যদি আপনি বলেন, ইন কেস হচ্ছে কি? যদি, এটা আপনারা সবাই জানেন। যদি ফর এক্সাম্পল যদি বলেন যে গিভ মি ইওর ফোন নাম্বার ইন কেস আই লস্ট, ফোন নাম্বারটা দাও আমাকে, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও যদি না আমি হারিয়ে যাই। ইন কেস আমি যদি লস্ট হয়ে যাই, হারিয়ে যাই, ইন কেস কথাটা অর্থ হচ্ছে যদি। সেক্ষেত্রে যদি বা যেন বোঝাতে ইন কেস কথাটা ব্যবহৃত হয়। এরপর যদি বলি ইন অ্যাডিশন টু, অ্যাডিশন মানে কি? যোগ। অ্যাডিশন টু মানে কি? সেই সঙ্গে। ইন অ্যাডিশন টু মানে কি? তার সঙ্গে। ইন অ্যাডিশন টু সাথে মানে এটার সিনোনিম কি হতে পারে? অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, তারপরে কি টুগেদার হতে পারে, অ্যালং উইথ হতে পারে, তারপরে কি অল টুগেদার হতে পারে। সেক্ষেত্রে ইন অ্যাডিশন টু হচ্ছে কি? কারোর সাথে কোনো একটা কাজ করাকে বোঝাতে ইন অ্যাডিশন টু ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে রহিম ইন অ্যাডিশন টু হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু স্কুল, সেক্ষেত্রে রহিম এবং তার ফ্রেন্ডস সহ ইজ গোয়িং টু স্কুল, সেক্ষেত্রে রহিম ইন অ্যাডিশন টু হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু স্কুল, সেক্ষেত্রে তারা একসাথে কাজটা করছে। সাবজেক্ট হচ্ছে রহিম। এটার রুলটা মনে আছে? ইন অ্যাডিশন টু। একটু কমেন্ট করবেন তো ইন অ্যাডিশন টু এর জিনিসটা কি মনে আছে আপনাদের? ইন অ্যাডিশন টু এতে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, তাহলে যদি আমরা বলি ইন অ্যাডিশন টু হচ্ছে যখন কোনো কিছুতে সংযুক্ত বোঝানো হয়। ইন অর্ডার দ্যাট মানে কি? যাতে বা এইভাবে, এই কথাটা বলতে গেলে ইন অর্ডার দ্যাট বলতে পারেন। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমরা করেছিলাম যে গিভ মি দ্য লেটার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গিভ মি দ্য ডকুমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে আমাকে লিখিতভাবে এই জিনিসটা দাও। সেক্ষেত্রে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে কোনো কিছু করাকে। নেটে ক্লাস থেকে আটকে যাচ্ছে সবাই। নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে স্যার, নেটওয়ার্কে খুব সম্ভবত প্রবলেম হচ্ছে। একটু সময় মানে একটু ধৈর্য ধরতে হবে আর কি আমাদের। জামিন, অর্থ জামিন, ব্যাকগ্রাউন্ড অর্থ
ওকে, তারপরে যদি আমরা যাই, কিথ অ্যান্ড কিন মানে কি? আত্মীয়। কিথ অ্যান্ড কিন কথাটার অর্থ কি? আত্মীয় স্বজন বোঝানো হয়। সেক্ষেত্রে আপনি যদি বলেন আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আমার কোনো আত্মীয় স্বজন নেই, সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স যে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আমার কোনো আত্মীয় স্বজন নাই। এরপরে যদি আপনি বলেন লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে কি? কোনো কিছুর দিকে আশা করে থাকা, ভালো কিছু আশা করা। সেক্ষেত্রে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, যে আমি ভালো কিছু আশা করছি। আই এম হোপিং টু সিইং ইউ, আমি আপনাকে দেখতে আশা করছি, এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভিডিওতে হয়তো আটকে যাচ্ছে, আপনাদের নেটওয়ার্কে হয়তো একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা একটু প্রবলেম হচ্ছে, এটা হয়তো পুরো দেশেই এই অবস্থা নেটওয়ার্কের, সেজন্যই হয়তো আমাদের প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি ইন এডিশন, তারপর যদি আমরা বলি লেট লুজ, লেট লুজ মানে কি? কোনো কিছুকে ছেড়ে দেয়া বোঝাতে ব্যবহৃত হয়। লেট লুজ মানে কি? কোনো কিছুকে লুজ করে ছেড়ে দেওয়া অর্থে ব্যবহৃত হয় লেট লুজ। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে আই লেট লুজ মাই অ্যাম্বিশন, আমি আমার অ্যাম্বিশনকে ছেড়ে দিয়েছি, এই অর্থে আপনি ব্যবহৃত করতে পারেন। ঠিক আছে, তারপরে মেক এ কেস, কেস মানে সবসময় যুক্তি, কেস জিনিসটাই হচ্ছে যুক্তি, এবং যখন আপনি মেকিং এ কেস বলছেন সেটা কি? কোন একটা কিছুর যুক্তি দেখাচ্ছেন। ফর এক্সাম্পল, ইফ ইউ আর মেকিং এ কেস দেন ইউ আর শোয়িং সাম লজিক টু সামওয়ান, সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে ইউ আর নট সাপোজ টু মেকিং এনি কেস, সেক্ষেত্রে যদি আমি বলি যে আপনি এই জায়গার মধ্যে যুক্তি দেখানোর আসলে অধিকার রাখেন না, সেক্ষেত্রে মেক এ কেস হচ্ছে যুক্তি দেখানো। মেক হাই হোয়াইল দ্য সান শাইনস, ঝোঁক বুঝে কোপ মারা বা সুযোগ বুঝে একটা কাজ করে। এক্ষেত্রে আপনি বলতে পারেন মেক হাই হোয়াইল দ্য সান শাইনস, অর্থাৎ যখন ধরেন সূর্য যখন উঠছে, সান শাইনস মানে কি? সূর্য ওঠা। এবং যখন আপনি বলছেন হাই, যখন কেউ একজন হাই বলছে সেটা হচ্ছে সানটা যখন শাইন করছে বা সূর্য যখন উঠছে, সেটা হচ্ছে সানশাইন্স। এবং সানশাইন মানে সূর্য যখন উঠছে তখনই তো একটা মানুষ আরেকটা মানুষকে দেখবে, তো যখন দেখা যাবে প্রপারলি তখনই হাই বলছে, এর আগে কিন্তু হাই বলছে না। সেক্ষেত্রে মেক হাই হোয়াইল দ্য সান শাইনস, অর্থাৎ সূর্য যখন শাইন করবে তখনই কিন্তু হাই কথাটা বলছে, সেজন্য মেক হাই হোয়াইল দ্য সান শাইনস হয়ে যাচ্ছে ঝোঁক বুঝে কোপ মারা। এরপরে যদি বলি মেইডেন স্পিচ, আচ্ছা আপনারা কি লিখছেন? হ্যাঁ, টাইমলি অ্যাকশন বলা যায়, টাইমলি অ্যাকশন বলা যায়, অবশ্যই বলা যায়, টাইমলি অ্যাকশন অবশ্যই বলা যায়। এরপরে যদি আমরা বলি যে মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ হচ্ছে যে প্রথম বক্তৃতা, একেবারে প্রথম যে বক্তৃতা আছে সেটাকে মেইডেন স্পিচ বলা হয়। আপনি কোনো জায়গায় একটা জায়গায় গিয়েছেন এবং তখন আপনি প্রথম যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স আপনাকে যে কথাটা আপনাকে বলতে দেওয়া হবে সেটা হচ্ছে মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ কথাটার অর্থ হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা প্রথম বক্তৃতা। এরপর যদি আপনি বলেন মেক আপ ওয়ান্স মাইন্ড মানে মনস্থির করা বা টু টার্গেট সামথিং, একেবারে আপনি টার্গেট করেছেন যে এই জিনিসটা আপনি করবেন। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করছেন আপনি বিসিএস পরীক্ষা দিবেন, আপনি মেক আপ করেছেন আপনার মাইন্ডকে যে আই উইল গিভ দ্য বিসিএস এক্সামিনেশন এন্ড আই উইল গিভ মাই বেস্ট। সেক্ষেত্রে মেক আপ ওয়ান্স মাইন্ড হচ্ছে একেবারে নিজের মনস্থির করাকে বোঝায়। মেক গুড মানে কি? ক্ষতিপূরণ করা। ধরেন কোনো কিছু একটা ব্যাড ছিল আগে, সেটাকে এখন ক্ষতিপূরণ করবেন, সেটাকে আপনি গুড করবেন। তাহলে মেক গুড মানে কি? কোনো কিছুর ক্ষতিপূরণ করাকে ব্যবহার করে আপনি বলতে পারেন, বা কোনো কিছু ক্ষতিপূরণ করার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে মেক গুড হচ্ছে কি আগে খারাপ ছিল সেটাকে আমি এখন ভালো করব, তাহলে মেক গুড হচ্ছে ক্ষতিপূরণ করা। নাল অ্যান্ড ভয়েড যে কথাটার অর্থ হচ্ছে বাতিল করা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কততম বিসিএস এর প্রশ্ন জানেন? 38তম বিসিএস এর প্রশ্ন, নাল অ্যান্ড ভয়েড। যে নাল অ্যান্ড ভয়েড মানে কি? নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল করা কোনো কিছু, এবং এটা একটা ল এর টার্ম, এটা একটা আইনের টার্ম, আইন রিলেটেড বা ল রিলেটেড একটা টার্ম, যেখানে আসলে বলা হয় যে কোনো একটা আইন যদি নাল অ্যান্ড ভয়েড ধরা হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় বাতিল করা। আউট অফ দ্য কোয়েশ্চেন সেটা হচ্ছে অসম্ভব, একেবারে কোয়েশ্চেনের বাইরে, যে না এটা হতেই পারে না। সেক্ষেত্রে আউট অফ দ্য কোয়েশ্চেন যখন আপনি বলছেন সেটাকে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যে সেটা অসম্ভব কোনো কিছুকে বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন দিস ইজ কমপ্লিটলি আউট অফ দ্য কোয়েশ্চেন টু ট্রাস্ট ইউ, তোমাকে বিশ্বাস করা তো একেবারে আউট অফ দ্য কোয়েশ্চেন, এটা তো অসম্ভব, তোমাকে আমি বিশ্বাসই করতে পারি না। তো সেজন্য এই কথাটা হয়ে যাচ্ছে আউট অফ দ্য কোয়েশ্চেন, মানে অসম্ভব কিছুকে বোঝাতে ব্যবহৃত হয়। এবং এরপরে যদি আমরা বলি আউট অ্যান্ড আউট মানে কি? একেবারে একটা একটা করে সম্পূর্ণভাবে বোঝাতে আউট অ্যান্ড আউট বসে থাকে। ওপেন সিক্রেট যেটা হচ্ছে সর্বজন বিদিত। ওপেন সিক্রেট মানে কি? যে জিনিসটা আসলে সবাই জানে, যে জিনিসটা সবাই জানে মানে কি? ধরেন বাংলাদেশ ক্রিকেট যে খারাপ খেলে এটা আমরা সবাই জানি, কিন্তু তাও খেলা দেখি কিন্তু কেউ স্বীকার করি না। ওপেন সিক্রেট কিন্তু এটা, বাংলাদেশ ক্রিকেট টিম যে খারাপ ক্রিকেট খেলে এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি কিন্তু স্টিল কেউ বিশ্বাস করতে চায় না, আমি তো ভুলেও বিশ্বাস করতে চাই না। এটা কি এরকম হচ্ছে কেন?
কানেকশনের জন্য নাকি? ক্যামেরাতে আচ্ছা, এরপরে যদি যাই আমরা পিকে কোয়ারেল উইথ, সেটা কি ঝগড়া, কোয়ারেল মানেই তো ঝগড়া, তাহলে পিকে কোয়ারেল উইথ মানে কি কারোর সাথে ঝগড়া বাঁধানোর ক্ষেত্রে আপনি ব্যবহৃত করছেন। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে আই পিকড এ কোয়ারেল উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে ঝগড়া বাঁধিয়েছি, এমন ভাবে ব্যবহৃত হতে পারে। আপনি যদি এটাকে বলেন যে টু স্টার্ট এ ফাইটিং, আপনি আপনার বন্ধুর সাথে একটা ঝগড়া শুরু করেছেন, টু স্টার্ট এ ফাইটিং। টু স্টার্ট আ কি বলে যে আপনার কি বলে ডিসএগ্রিমেন্ট, বা টু নেগোসিয়েট অন এন ডিসএগ্রিমেন্ট, আপনি কোনো একটা ডিসএগ্রিমেন্ট নিয়ে ঝগড়া বাঁধাচ্ছেন, এই জাতীয় কথাগুলো কিন্তু আপনার হতে পারে টু পিক এ কোয়ারেল উইথ ক্ষেত্রে। প্রোজ অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস মানে কি খুঁটিনাটি, খুঁটিনাটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা কি ভালো মন্দ। প্রোজ অ্যান্ড কনসটা হচ্ছে ভালো মন্দ, সেটা হচ্ছে কি আপনি যদি বলেন যে প্রোজ অ্যান্ড কনস, এটাকে আপনি আরো বলতে পারেন ভালো মন্দ, তারপরে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আপনি বলতে পারেন কি গুডস অ্যান্ড ব্যাডস, তারপর আপনি বলতে পারেন কি যে বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল, এই জাতীয় জিনিসগুলো। প্রোজ অ্যান্ড কনস মানে কি প্রোজ হচ্ছে ভালো, কনস হচ্ছে খারাপ, ভালো দিক খারাপ দিক কোনো কিছু। এবং পুট হেডস টুগেদার, এটা হচ্ছে কি একমত হওয়া বা একত্রে বসে পরামর্শ করাকে বোঝাতে পুট হেডস টুগেদার বসে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে মানে 10 জন মানুষ মিলে আপনার একত্রে মাথা লাগিয়ে কাজ করছে, পুট হেডস টুগেদার আপনি যখন বলছেন 10 জন মানুষ মিশে একসাথে একত্রে মাথা লাগিয়ে কাজ করে একমত প্রকাশ করছে, সেক্ষেত্রে পুট হেডস টুগেদার মানে সবার মাথা কি একসাথে লাগালে মানে কি একটা মত হয় না, তারা এগ্রি করে না, সেক্ষেত্রে যখন আপনি বলছেন পুট হেডস টুগেদার, সেক্ষেত্রে এটার মানে ইংরেজি হয়ে যাচ্ছে বা এটার অর্থ হয়ে যাচ্ছে একমত হওয়া বা একত্রে বসে পরামর্শ করা। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে কথার অর্থ কি? পাস অ্যাওয়ে সবাই জানি মারা যাওয়া, কেউ পাস অ্যাওয়ে যখন বলছে হি পাস অ্যাওয়ে, সে মারা গিয়েছে। পুট আপ উইথ, গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা আসে, পুট আপ উইথ মানে কি টলারেট করা বা সহ্য করা, সেক্ষেত্রে আপনি পুট আপ উইথ যে কথাটা আপনি বলছেন সেটা হয়ে যাচ্ছে টলারেট করা, টলারেট করা সেটা হচ্ছে পুট আপ উইথ। এবং তারপরে যদি আমরা বলি পুট আপ উইথ এর পরে রেইজ ওয়ানস আইব্রো, মানুষ সাধারণত আইব্রোটা কখন বড় করে, রেইজ করে না, যে এমন আমি যে করছি আইব্রোটা বড় করছি না, তার মানে কি আমি হয়তো শক হয়েছি না, নয়তো ডিসঅ্যাপ্রুভাল বা রাগ দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনি যদি বিস্মিত হন বা ডিসঅ্যাপ্রুভাল দেখান কখনো, সেক্ষেত্রে আপনি হঠাৎ করে চোখটা আইব্রোটা এভাবে উপরে উঠাবেন, অর্থাৎ মেক ওয়ানস আইব্রো, সেক্ষেত্রে চোখ কপালে ওঠা বা বিস্মিত হওয়া। তো এই আইব্রোটাকে বড় করাই তো বিস্মিত হওয়া, সেক্ষেত্রে আপনি যদি বলেন টু রেইজ ওয়ানস আইব্রো মানে কি চোখ কপালে ওঠা। রেড হ্যান্ডেড মানে কি হাতে নাতে কোনো একটা কাজ করার সময় একেবারে হাতে নাতে কাউকে ধরতে পারার ক্ষেত্রে আপনি বলতে পারেন রেড হ্যান্ডেড। এটাকে যদি আপনি সিনোনিম বলেন সেটাকে আপনি কি বলতে পারেন অন দ্য স্পট, একেবারে হাতে নাতে ধরেছেন। এরপর যদি আপনি বলেন র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সেটা হচ্ছে সাধারণ সৈনিক, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। এবং সৈনিকরা দেখবেন যে সবসময় র্যাঙ্কটা মেনটেন করে থাকে, সেক্ষেত্রে একটা সৈনিক যেহেতু একটা র্যাঙ্কটা মেনটেন করে থাকে, সেক্ষেত্রে র্যাঙ্ক অ্যান্ড ফাইল হচ্ছে সাধারণ সৈনিক বোঝাতে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, পদবি বলা যেতে পারে, পদবি বলা যেতে পারে, র্যাঙ্ক এন্ড ফাইলকে পদবিও বলা যেতে পারে। যে র্যাঙ্ক এন্ড ফাইল হচ্ছে সাধারণ সৈনিক বা পদবীর, সৈনিকরা সাধারণত র্যাঙ্কটা ফলো করে থাকে, সেক্ষেত্রে পদবীর ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। এরপরে যদি যাই আমরা স্পেয়ার নো পেইন, মানে কোনো কষ্ট নিতে সে অপেক্ষা করে নাই, সবগুলো কষ্টই সে নেয়ার চেষ্টা করেছে, যে সবগুলো কষ্ট সে নেয়ার চেষ্টা করতে গিয়ে সে মানে থাকে না যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য হি স্পেয়ার্ড নো পেইন, সে কোনো পেইনটাই আটকে রাখে নাই, সে সবগুলো পেইন নেওয়ার চেষ্টা করেছে। সেক্ষেত্রে আপনি যদি বলতে চান যথাসাধ্য সবকিছু চেষ্টা করে, এটা সিনোনিম আপনি কি বলতে পারেন যে টু ডু এভরিথিং, টু ট্রাই টু ডু এভরিথিং, মানে সবকিছু করার চেষ্টা করাকে আপনি বলতে পারেন স্পেয়ার্ড নো পেইন। এরপর যদি বলেন সোয়ান সং, সোয়ান সং মানে কি শেষ কর্ম। শেষ কর্মটা কি? যে কোনো কিছু যখন আপনি শেষ কর্ম বোঝাচ্ছেন, লাস্ট কোনো একটা কিছু বোঝাচ্ছেন, সেটা হচ্ছে সোয়ান সং। এবং এটাকে যদি আপনি মনে রাখতে চান, আপনি হাঁসের কথা চিন্তা করতে পারেন। হাঁসের মাংস যারা খান, যারা হাঁসের মাংস খান, তারা কিন্তু সচরাচর হাঁসের মাংসটা রাতে খেয়ে থাকেন।
কারণ দিনে খেলে হাঁসের মাংসতে নাকি অনেক গরম লাগে, তো রাতে খেলে মানে হাঁসের মাংসটা আপনার হয়তো বা খুব একটা বেশি গরম লাগলেও সেটা অ্যাডজাস্ট করা যায়, কারণ তখন তার টেম্পারেচার থাকে না ওই রকম, সূর্যের তাপ তো তখন সেরকম থাকে না। কিন্তু সোয়ান সং যখন আপনি বলছেন লাস্ট ওয়ার্ড, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো একটা সময় পরে, নির্দিষ্ট একটা সময় পরে দিনের শেষে তো আপনার হাঁসের মাংসটা খান, এবং সোয়ান কি হাঁস না, তাহলে সোয়ান সং হচ্ছে কি মানে সোয়াম ওই রকমই তো উচ্চারণ, সেক্ষেত্রে সোয়ান সং হচ্ছে শেষ কর্ম। সফট সোপ তোষামত করা, যারা তোষামত করি তারা কিন্তু, যারা তোষামত করে তারা কিন্তু দেখবেন সবসময় হাতটা এরকম এরকম ডলতে থাকবে, সার 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 সার। তো এই যে তোষামতকারী সেটা হচ্ছে সাবানের মতো, তারা হাতকে এভাবে ডলবে, বলবে যে স্যার এটাকে আমাকে একটু ইয়ে করে দেন স্যার, দেখবেন সামনে গিয়ে সবসময় ফ্ল্যাটার্ড ফর সেলফ মোটিভ। সেক্ষেত্রে আপনি যদি বলেন সফট সোপ, সেটা কি সাবান দিয়ে সবসময় হাত কচলাতে থাকবে, এবং সেটাকে বলা যায় ফ্ল্যাটার্ড ফর সেলফ মোটিভস, অর্থাৎ নিজের কারণে বা নিজের কোনো একটা বলে উদ্দেশ্যকে সাধন করার জন্য সে সবসময় নিজে তোষামত করে যাচ্ছে মানুষকে। তারপরে যদি আমরা বলি সরি ফিগার মানে কৃত্য না দেখাতে পারে, সেটা আপনারা মোটামুটি জানেন যে সরি ফিগার মানে কি খারাপ নাম্বার পাওয়া, কোন একটা পরীক্ষায় কেউ যদি খারাপ নাম্বার পায় তাহলে সেটা হয়ে যাচ্ছে সরি ফিগার। আচ্ছা ইটস ওকে, সমস্যা নেই স্যার, গোলাপ মোস্তফা, ইটস ওকে, সমস্যা নেই, পরবর্তীতে রেকর্ডিং ক্লাসটা দেখে ফেলবেন। তাহলে সরি ফিগার হচ্ছে কৃতিত্ব দেখাতে না পারা। টেল আপন মানে কি ক্ষতি করা, কারণ ক্ষতি করাকে বোঝাতে আপনি টেল আপন বলছেন, সেক্ষেত্রে এটাকে মনে রাখবেন কিভাবে, দেখবেন মানে কথা দিয়ে কিন্তু অনেক মানুষের ক্ষতি করা যায়। মানে একটা মানুষের ধরেন কোন একটা কথা দিয়ে আপনি আরেকজন মানুষকে এমন একটা কথা বলছেন যে কথাটা আসলে যার ব্যাপারে বলছেন তার একটা ক্ষতি হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি তার ব্যাপারে এমন একটা কথা বলছেন যে টেল করছেন, টেল মানে কি বলা, তাহলে কোন একটা মানুষের ব্যাপারে এমন ভাবে একটা কথা বলছেন যেটা কিনা তার ক্ষতি করা হয়ে গেল, সেক্ষেত্রে টেল আপন হচ্ছে কোনো কিছুর ক্ষতি করাকে বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে যদি যাই থ্রি স্কোর্স মানে কি 60, 20 এরকম 3 বার 20 হয়ে যায় 60, এবং সেজন্য হয়ে যায় থ্রি স্কোর্স হয়ে যায় 60। তারপর থ্রো মানে হচ্ছে সম্যকভাবে বা পুরোপুরি ভাবে, থ্রো হচ্ছে সম্যকভাবে বা পুরোপুরি ভাবে। আচ্ছা একটু সময় দিবেন আমাকে। অভিমুখে উদ্দেশ্য অতির অবস্থান অবসরে পরোক্ষ অবসরে অবসরে পরোক্ষ আচ্ছা তারপরে আমরা যেটা বলছিলাম যে থ্রো অ্যান্ড থ্রো মানে কি সম্যক ভাবে একেবারে এ টু জেড যখন একটা কাজ করছেন সেটা হয়ে যাচ্ছে থ্রো অ্যান্ড থ্রো। টু স্মেল এ র্যাট যখন আপনি বলছেন সেটা কি কোনো কিছু সন্দেহ করছেন আপনি, টু স্মেল এ র্যাট, সেক্ষেত্রে আপনি কোনো কিছু সন্দেহ করছেন, এটাকে মনে রাখবেন কিভাবে জানেন, সহজেই আপনি দেখবেন রাতে বেলায় ইঁদুররা সবসময় দেখবেন কোনো কিছু একটা শুকতে চলে, ইঁদুররা দেখবেন যে সবসময় নাক কেমন কেমন জানি করে আশেপাশে শুকতে থাকে বিভিন্ন জায়গায়। এই তো দাঁড়ান দাঁড়ান আমি বলছি তো কামাক্ষী আচ্ছা তারপর যদি আমরা বলি টু স্মেল এ র্যাট মানে কি কোনো কিছু সন্দেহ করাকে বোঝাতে টু স্মেল এ র্যাট বোঝায়। ফর এক্সাম্পল আপনি যখন দেখছেন একটা ইঁদুর সারাক্ষণ নাক মানে এরকম করে করে শুকতে চলে, তারা কোনো কিছু সন্দেহ করতেই কিন্তু চলে। টেক এ ফ্যান্সি টু যখন বলছেন, ফ্যান্সি মানে কি কোনো কিছু ভালো লাগা, সেক্ষেত্রে টেক এ ফ্যান্সি টু মানে আপনার কোনো কিছু ভালো লাগে। টু লাইক সামথিং আপনি এটা সিনোনিমে বলতে পারেন, টু লাইক সামথিং হচ্ছে টেক এ ফ্যান্সি টু, ঠিক আছে। তারপরে যদি বলেন টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট মানে কি কোনো কিছু বিবেচনায় নেয়া, আপনার অ্যাকাউন্টে আপনি কোনো কিছু বিবেচনা নিয়েছেন, এটা একটা স্মার্ট ইংলিশ, এটা একটা স্মার্ট ওয়ে অফ টেলিং ইংলিশ। যে আপনি যদি বলেন যে আমি এটা চিন্তা করছি বা আই এম থিংকিং অ্যাবাউট ইট, এটা আসলে মোটামুটি খুব একটা স্মার্ট না, কিন্তু আপনি যদি এই কথাটাকে বলেন যে আই এম টেকিং ইনটু অ্যাকাউন্ট ইট, সেক্ষেত্রে আমি এটাকে বিবেচনা করছি, এই জিনিসটা কিন্তু ভারী লাগে শুনতে। এই জন্য আমি ক্লাসের শুরুতেই বলেছি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম সবসময় চেষ্টা করবেন নিজের বাস্তবিক জীবনে ব্যবহার করার জন্য, খুব মানে ইফেক্টিভ এই জিনিসটা। তারপর যদি বলি থ্রো থিক অ্যান্ড থিন, বিপদে আপদে সব সময়
আপনি যদি এটাকে শুনি সমক্ষ আপনি যদি এটাকে অক্ষি পত্রের অক্ষি প্রতীকান্তিন আপনি চোখের কোণ প্রতীকান্তিন যদি আপনি বলেন, আমাদের হঠাৎ করে এখানে একটা সাউন্ড হয়েছে সেজন্য আমি একটু হাসলাম। তো যেটা বলছি যে প্রতীকান্তিন আপনি যখন বলছেন সেটা হচ্ছে ঠিক হচ্ছে কি ভারী অবস্থায়, তিন হচ্ছে কি পাতলা অবস্থায়, মানে মোটা পাতলা যে কোনো অবস্থায়, আফটার অল কন্ডিশন, হ্যাঁ হতে পারে এক অল কন্ডিশন হতে পারে, হ্যাঁ অনির্বাণ বিজয়। তো আপনি যখন বলছেন প্রতীকান্তিন মানে হচ্ছে বিপদে আপদে সব অবস্থাতেই যখন কোন একটা কাজ করছেন সেটা হয়ে যাচ্ছে প্রতীকান্তিন, মানে সব সময় আপনি বোঝাচ্ছেন। তারপর যদি বলি টু ডু অ্যাওয়ে উইথ, কোনো কিছু ত্যাগ করে দেয়া, অ্যাওয়ে মানে কি ছেড়ে দেয়া না বা দূরে দেয়া, তাহলে টু ডু অ্যাওয়ে উইথ মানে কি কোনো কিছুকে আপনি ত্যাগ করে দেয়াকে বোঝাচ্ছেন। এরপর যদি আপনি বলেন টার্ন ওভার এ নিউ লিফ, নতুন অধ্যায়ের সূচনা করার ক্ষেত্রে বোঝানো হয় টার্ন ওভার এ নিউ লিফ। দেখবেন একটা গাছে যখন নতুন পাতা জন্মে, লিফ মানে কি পাতা না, তো লিফ মানে যদি পাতা হয়, একটা গাছে নতুন পাতা জন্মালে মানে কি টু স্টার্ট আ নিউ লিফ, মানে কি টু স্টার্ট আ নিউ লাইফ বা টু হ্যাভ আ নিউ বিগিনিং, অর্থাৎ নতুন সূচনা করাকে বোঝাতে, নতুন অধ্যায়ের সূচনা বোঝাতে টু টার্ন ওভার এ নিউ লিফটা ব্যবহৃত হয়ে যায়। টু এন্ড ইন স্মোক যখন বলছেন সেটা কি একেবারে ব্যর্থতায় সবকিছু যখন নষ্ট হয়ে যায়, এটা তো আমরা লিখেছি। টু এন্ড ইন স্মোক মানে কি ব্যর্থতায় পর্যবসিত হওয়া। টু গেট অ্যালং উইথ, কারোর সাথে সুসম্পর্ক রাখা, এটাও কিন্তু আমরা করেছি আজকের ক্লাসে, আমরা এটাও করেছি, ঠিক আছে। এরপরে যদি যাই টু মিট ট্রাভেল হাফওয়ে, একেবারে অর্ধেক রাস্তায় গিয়ে বিপদে পড়ে গিয়েছেন। প্রথমে আপনি মনে করেছেন পারবেন, কিন্তু পরে আপনি অর্ধেক রাস্তায় গিয়ে অঙ্ক করতে গিয়ে আপনি অঙ্কের উত্তর মিলাতে পারছেন। এটা কি পাজল হতে পারে, হতবুদ্ধি হওয়া হতে পারে, প্রিপ্লেক্সড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটার কথা যে টু মিট ট্রাভেল অন দ্য হাফওয়ে। আপনি যদি বলেন যে আই মেট ট্রাভেল অন দ্য হাফওয়ে হোয়াইল ডুইং দ্য ম্যাথ, আপনি এই অঙ্কটা করার সময় আমি অর্ধেক রাস্তায় গিয়ে বিপদে পড়ে গিয়েছি বা পাজলড হয়ে গিয়েছি। তারপর যদি বলেন আপ অ্যান্ড ডুইং, যেটা উঠে পড়ে লাগে, এটা আমরা আগেও করেছি যে আপ অ্যান্ড ডুইং, উঠেছেন এবং শুরু করে দিয়েছেন। ফর এক্সাম্পল আমরা যখন পড়ালেখা করছি বিসিএস এর ঘুম থেকে উঠেই শুরু করে দেই, তাই না পড়ালেখা, তো সেজন্য সেটা হচ্ছে আপ অ্যান্ড ডুইং, আমি শুরু করছি, ঘুম থেকে উঠেছে এবং সাথে সাথে আমি কাজটা শুরু করে দিয়েছি। উইথ আ গুড গ্রেস, অর্থাৎ একেবারে আনন্দের সাথে, উইথ আ গুড গ্রেস, মানে গ্রেস মানে কি জানেন, আপনার ঝলক বা ঝলকানি আপনি বলতে পারেন, বা একটা থাকে না যে আশীর্বাদও আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যখন বলছেন উইথ আ গুড গ্রেস মানে আনন্দের সাথে আপনি কোনো একটা কাজ করছেন। উইথ আ ভিউ টু, উদ্দেশ্যে, এটা আমরা জানি যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে কোনো একটা উদ্দেশ্যে। এটার পাশাপাশি এটার যদি আমি সিনোনিম বলি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম টেকিং BCS প্রিপারেশন উইথ আ ভিউ টু বি এ BCS ক্যাডার, আই এম টেকিং প্রিপারেশন উইথ আ ভিউ টু বি আ গুড পারসন বা উইথ আ ভিউ টু হেল্প পিপল, এটাও আপনি বলতে পারেন। আপনি যদি বলতে চান আই এম টেকিং BCS প্রিপারেশন কি বলে যে ইন উইথ আ ভিউ টুর পরবর্তীতে আর কি ব্যবহৃত হয়, মানে উইথ আ ভিউ টুর পরিবর্তে যদি আপনি বলেন, উইথ আ ভিউ টুর পরিবর্তে আপনার আর কি ব্যবহৃত হতে পারে, উদ্দেশ্যে বলতে পারেন। আপনি বলতে পারেন উইথ দ্য হোপ বা উইথ দ্য অ্যাম্বিশন অফ হেল্পিং পিপল, সেক্ষেত্রে এটার কিন্তু সিনোনিম অনেক কিছু হতে পারে, কিন্তু ভাবার্থ হচ্ছে কোনো একটা উদ্দেশ্যে কোনো একটা কাজ করা। worth one's while, যথার্থ মূল্য দেয়া। worth one's while মানে কি কোনো কিছুর যথার্থ মূল্য দেওয়াকে বোঝানোর ক্ষেত্রে worth one's while, এই worth মানে কি জানেন, যোগ্য। এই worth one's while যখন বলছেন সেটা হচ্ছে যথাযোগ্য মূল্য দেয়াকে বোঝানোর ক্ষেত্রে worth one's while বোঝায়। যখন আপনি বলছেন হোয়াইট এলিফ্যান্ট, সেটা হচ্ছে কি কাজে আসে না কিন্তু দামি এবং অসুবিধাজনক। এই হোয়াইট এলিফ্যান্ট কি, নিশ্চয়ই সাদা একটা হাতি, হাতির তো দাম অনেক বেশি। এখন সাদা হাতি দিয়ে আপনি কি কোনো কাজ করাতে পারবেন? সাদা হাতিটা যদি কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে খারাপ লাগবে না? একটা হাতি যদি ময়লা হয়ে যায়, সেটাকে রাখতেও অসুবিধা, আবার দামও বেশি। সেটা হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ঝামেলাপূর্ণ জিনিস, আসলে খুব একটা বেশি কাজে লাগে না, কিন্তু অনেক টাকা পয়সা, মানে অনেক টাকা পয়সা দিয়ে সেটা কিন্তু আপনি বলতে পারেন যে কস্টলি বাট ট্রাভেলসাম পসেশন, যে জিনিসটা আপনার কস্টলি কিন্তু ঝামেলা করে সেটাকে রাখতে হয়, এমন ক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াইট এলিফ্যান্ট বা সাদা হাতি। এবার যদি যাই প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা আমরা কি বলতে পারবো, বাই অ্যান্ড লার্জ, কে বলবেন? প্রিভিয়াস ইয়ারের কিছু আরো কিছু কোয়েশ্চেন যেখান থেকে আপনারা কে কয়টা বলতে পারেন দেখি, হ্যান্ড রেজ করে বলবেন। হ্যাঁ, বাই অ্যান্ড লার্জ কি? এক্স্যাক্টলি, বাই অ্যান্ড লার্জ হচ্ছে মোস্টলি, মানে একেবারে, আপনাদের নেটওয়ার্কে মনে হয় বেশি প্রবলেম। বাই অ্যান্ড লার্জ হচ্ছে মোস্টলি। স্নেক ইন দ্য গ্রাস, স্নেক ইন দ্য গ্রাস, আতিয়া নাজিন বলুন তো স্যার। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কে মনে হয় অনেক প্রবলেম আছে। স্যার এটা হবে হিডেন হিডেন এনিমি অর্থাৎ একটা মানুষের গোপন শত্রুকে বোঝাতে হিডেন এনিমি। কারণ একটা ঘাসের মধ্যে যখন একটা সাপ লুকিয়ে থাকে সেটা নিশ্চয়ই একটা হিডেন অবস্থাতেই থাকে। একটা ঘাসের মধ্যে যখন একটা সাপ লুকিয়ে থাকে সেটা নিশ্চয়ই একটা হিডেন অবস্থাতেই থাকে। সেজন্য হিডেন এনিমি হচ্ছে কি, এটা একটা ঘাসের মধ্যে সাপ লুকিয়ে থাকে। এবং সাপ কি আপনার বন্ধু আতিয়া? আপনাদের কার বন্ধু আছে সাপ? নিশ্চয়ই সাপটা বন্ধু না, নিশ্চয়ই সাপ শত্রু, সেজন্য হিডেন এনিমি হয়ে যায়। তারপরে যদি যাই আমরা উইথ ওপেন আর্মস মানে সানন্দে খোলা হাতে, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? ওয়ার্মলি। ভেরি গুড। ওয়ার্মলি মানে কি একেবারে ওয়ার্মলি কাউকে মানে আপনি কি বলে একসেপ্ট করছেন, যে আপনি ওপেন আর্মস মানে থাকে না উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় আমরা বলি না, সেই উষ্ণ অভ্যর্থনাটাই হচ্ছে ওয়ার্মলি। ব্ল্যাক শিপ পারবেন? কুলাঙ্গার। ভেরি গুড। ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার। এই রেড লেটার ডে এটা নিয়ে কনফিউশন হতে পারে। স্যার রেড লেটার ডে মেমোরেবল ডে। হ্যাঁ, মেমোরেবল ডে। অনেকে হিস্ট্রিক্যাল ডেও বলছেন কমেন্টে, এটা নিয়ে অনেকের মধ্যে ঝামেলা হয়, হিস্ট্রিক্যাল ডে, মেমোরেবল ডে। এবং এটাকে আলাদা করে দিচ্ছি আমি, এটাকে আলাদা করে দিচ্ছি, আর আশা করছি ঝামেলা হবে না। জিনিসটা কি, একটা রেড লেটার, ভালোবাসার রং কি বলেন তো? ভালোবাসার রং কি কেউ বলতে পারবেন? কোন রং? আকি বলতে পারবেন? সরি, আতিয়া বলতে পারবেন? স্যার মেমোরেবল ডে কি অরেঞ্জ? স্যার এ মেমোরেবল ডে। আরে না, সেটা আমি বলছি না, আপনাকে জিজ্ঞাসা করেছি ভালোবাসার রং কি সেটা বলেন। ও স্যার ভালোবাসার রং আছে একটা হার্ট শেপ তো স্যার রেড। এক্স্যাক্টলি, ভালোবাসার রংটাও হচ্ছে লাল। তো যখন একটা রেড লেটার ডে বলছে, এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে কি জানেন, আপনাকে একটা লাল রঙের চিঠি দিয়েছে, মানে লাভ লেটার দিয়েছে। কি বুঝতে পেরেছেন? এই লাভ লেটারটা কি আপনার জন্য হিস্ট্রি হবে না মেমোরি হবে? মেমোরি হবে না নিশ্চয়ই, কারণ এটা কোন হিস্ট্রিতে আপনি কোন জায়গায় সংবিধানে লিখে রাখবেন যে আমাকে একটা লাল রঙের ইয়েতে চিঠি দিয়েছিল? কেউ তো লিখে রাখবেন না। সেজন্য লাল রঙের একটা চিঠি যখন আপনাকে দিয়েছে, একটা ভালোবাসার চিঠি যখন দিয়েছে, সেটা নিশ্চয়ই হয়ে যাচ্ছে মেমোরেবল, নট আ হিস্ট্রিক্যাল ডে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে মেমোরেবল ডে। আশা করছি এটা সবাই এখন ক্লিয়ার থাকবে। শামসুন নাহার, আপনি কমেন্ট করেছিলেন হিস্ট্রিক্যাল ডে, মনে থাকবে এখন? এটা হিস্ট্রিক্যাল ডে না, এটা কোন ডে? মেমোরেবল ডে। কারণ এই জিনিসটা মেমোরি থেকে যায়, একটা মানুষের পার্সোনাল মেমোরি, এটা কিন্তু হিস্ট্রি না। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এ মেমোরেবল ডে। টু ব্রেক আইস, এটা কি হয়ে যাবে? টু স্টার্ট আ কনভারসেশন। স্টার্ট আ কনভারসেশন অর্থাৎ কোন একটা কনভারসেশন আপনার শুরু করা। ধরেন প্রথমে কোন একটা জায়গায় গিয়েছেন, আপনি কোন একটা মানুষের সাথে পরিচিত হতে গিয়েছেন, তো তখন কি আপনার একটা কোল্ড অবস্থায় থাকে, কিন্তু তিনিও জমে থাকেন, আপনিও জমে থাকেন, কেউ কারোর সাথে করেন না, নীরবতা থাকে। সেক্ষেত্রে আপনি গিয়ে যখন কনভারসেশন শুরু করেন, ওই আইসটা ব্রেক হয়ে গিয়ে একটা মোটামুটি মানে কি বলা যায়, একটা ফ্রেন্ডলি পরিবেশ হয়ে যায়। সেজন্য এটা হয়ে যাচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন। কক অ্যান্ড বুল স্টোরি জানেন আপনারা? ইয়েস স্যার আ ফলস স্টোরি। ফলস স্টোরি। ভেরি গুড। A woman's work never done. আচ্ছা, আতিয়া বলবেন না, এটা অন্য কেউ, এটা অন্য কেউ বলবেন। আতিয়া অনেকগুলো বলবেন, আতিয়া শেষটা ফিনিশিংটা দিবেন, অন্য কেউ দেখবে। আচ্ছা থাক, আপনি দেন। স্যার আ ওমানস ওয়ার্ক ইজ নেভার ডান। স্যার আ ওমান ইজ বাই নেচার নো স্যার হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো কি বলছেন আপনি? এ woman is by nature idol না? আপনাকে ধরে সবাই একবারে এটা হবে না কখনো। হ্যাঁ, এরপরে বলেন। আ ওমানস ওয়ার্ক কিপস পিলিং আপ, পাইলিং আপ। আচ্ছা, কিপস পাইলিং আপ, একটা আপনি অ্যানসার দিয়েছেন। অন্য কেউ শেখ আর অ্যানসার করবেন এটার? এ woman's work keeps piling up, সেটা বলছেন আতিয়া। অন্য কেউ অ্যানসার করবেন? ফটো নাকি আপনার কোথায়? আমাকে মাকসুদ বলেন তো, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয়
পাইলিং আপ হবে সি নাম্বার। ফাইলিং আপ হবে। আচ্ছা ফারজানা বলেন তো স্যার আপনার কাছে কি মনে হয়? কৈবল ও নিরঞ্জনে পুষ্পার filing up বলা হচ্ছে। আচ্ছা তাহলে শামসুন নাহার বলেন তো, আমি ফারজানাকে শুনতে পাচ্ছি না। স্যার আমার কাছে সি নাম্বারটা মনে হচ্ছে। 3 নাম্বারই মনে হচ্ছে? শিওর না। শিওর না, ঠিক আছে, অ্যানসারটা ঠিক আছে, কিন্তু সি নাম্বারটাই হবে প্রপার অ্যানসার। কিন্তু এটা নিয়ে একটু কথা বলার জায়গা আছে। এ ওম্যানস ফার্ট কিপস পাইলিং আপ কথাটার অর্থ কি? একটা মেয়ের বা একটা নারীর কাজ সবসময় চলতেই থাকে স্যার, শেষ হয় না। চলতেই থাকে। এটার মধ্যে কি আবার চিনি দিয়েছে? আচ্ছা আচ্ছা তো যাই হোক, যেটা বলছিলাম যে ওম্যানস ওয়ার্ড কিপস পাইলিং আপ যখন আপনি বলছেন, সেটা হচ্ছে একটা নারীর কাজ সবসময় জমতে থাকে। একটা নারী মা হিসেবে কাজ করে, একটা নারী বোন হিসেবে কাজ করে, একটা নারী ফ্যামিলিকে ধরে রাখার জন্য কাজ করে, একটা নারী ওয়াইফ হিসেবে কাজ করে, একটা নারী ওয়ার্কিং প্লেসে গিয়েও কাজ করে। সেজন্য নারীর কাজ কখনো শেষ হয় না, এই কাজটা সবসময় বাড়তে থাকে। এবং এই জায়গার মধ্যে একটা কথা বলে শেষ করতে চাই যে গরুর ঘাড়ে কত শক্তি আছে এবং হাতির দেহটা কতটা বড় আছে এটা কিন্তু তারা জানে না। জানেন গরুর ঘাড় কত শক্তিশালী, মানে গরু যে ঘাড় দিয়ে কত কিছু করতে পারে এটা গরু জানে না। এবং হাতির দেহ কতটা বড় সেটা কিন্তু হাতি জানে না, কারণ কি হাতির দেহটা ঢাকা থাকে হাতির কান দ্বারা। খেয়াল করেছেন কখনো? হ্যাঁ, হাতির কান অনেক বড়, হাতি দেখতে পারে না যে ওর শরীরটা কত বড়। এখন হাতি যদি দেখতে পারতো যে আমার শরীর এত বড়, আমি এত কিছু পারি, তাহলে ওকে আটকে রাখা যেত না। কিন্তু হাতিকে কেউই আটকে রাখতে পারতো না, যে এত বড় শরীর যদি সে জানতো। এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে কি, গরুর ঘাড়, গরুর ঘাড়ে যে কত পরিমাণ শক্তি আছে এটা যদি গরু নিজে জানতো, তাহলে গরুকে কোনো শেকল দিয়েও আটকানো যেত না। এবং এই কথাটা এই কারণে বলছি যে আপনারা যারা নারী আছেন, চাকরি পাওয়া পুরুষদের ক্ষেত্রে আমি বলবো বিলাসিতা, পুরুষরা যে কোনো কিছু করতে পারবেন, কিন্তু নারীদের জন্য আপনি ফরজ আমি বলবো। কারণটা কি জানেন? কারণ একটা জিনিস পাইলিং আপ হচ্ছে কি উপরে উঠতে থাকে, বাড়তে থাকে। এমন কারণটা হচ্ছে দেখবেন পুরুষদেরকে, আমাদের যে সোসাইটি আছে, আমাদের সোসাইটিতে পুরুষদেরকে আলাদা একটা এন্টিটি দিয়ে ফেলেছে। সে তো পুরুষ, সে তো ছেলে। তো সেই জন্য আমরা যদি বলি যে কখন আমরা এই জিনিসটা মানে আমরা দেখবো, আমরা নারীর কথা বলছি কারণ এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষা এসেছে, প্রিভিয়াস কোন একটা পরীক্ষায় এসেছে। তো এই যে এক্সাম্পলটা, এটা দিয়ে আসলে কি বোঝা যায় যে একটা একটার পর একটা বাড়তে থাকে। এবং এই জায়গায় আমরা পারসেপশনও বুঝি। যখন আমরা কেউ বলছে যে ওম্যান নেভার ওয়ার্কস, আপনাদের যে মানে ব্যাচ আছে সেখানে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ স্মার্ট, মানে তারা এই জাতীয় অ্যান্সার করেন নাই। আমি এরকম অ্যান্সার পেয়েছি, ওম্যান বাই নেচার আইডল, ইন ওম্যান নেভার ফিনিশেস হার ওয়ার্ক, এই জাতীয় কথাগুলো পেয়েছি আর কি, এই জাতীয় অ্যান্সারগুলো। তো সেক্ষেত্রে আপনাদের যে শক্তি আছে সেই শক্তিটাকে ভুলে যাবেন না দয়া করে। আমি যদি আমার মায়ের কথা বলি, আমি আমার মাকে যখন দেখেছি, তো এই যে গর্ব করে এখনকার সময় আমি আমার মায়ের কথাটা বলতে পারছি, এটা বলতে পারার এই কারণটাই হচ্ছে এটা যে আপনারা যারা নারী আছেন তারা একটু নিজেদের সন্তানকে এই গর্বটা করার সুযোগ দিবেন। এবং সেই কারণেই কিন্তু বিসিএস এর প্রিপারেশন আপনারা নিচ্ছেন, যে নিজেকে বেটার করার জন্য। আমার মায়ের কথা আমি বলছিলাম যে আমার মা আপনার জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন, তিনি শেষ করেছেন উনি কি ভাইস প্রেসিডেন্ট। যাই হোক, আম্মু যখন ডিজিএম ছিলেন, আব্বু তখন জার্মানিতে, আমি আর আম্মু দেশে থাকছি একা। তো ইন দ্য মিন টাইম আম্মুর প্রচন্ড পরিমাণে জ্বর ছিল একদিন। তো মাসের শেষ, আম্মুর একটা সিগনেচারের জন্য এমপ্লয়ীদের স্যালারি আটকে আছে। তো আম্মু অফিসে যাবে, আম্মুর প্রায় হাতে পায়ে ধরতে আমি বাকি রেখেছি যে আম্মু যেও না, গাড়ি দিয়ে যাবে কিন্তু স্টিল মানে থাকে না যে যেতে আম্মুকে কিভাবে দেই, কারণ আমি ভার্সিটিতে যাব। আর পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা সমস্যা হলে আমি তো আর নাই সেখানে, কারণ আমি আর আম্মুই দেশে আছে। আমার ভাইয়াও তখন বাইরে জার্মানিতে, আমরা মাত্র এসেছি আর কি। আমি আর আম্মু চলে এসেছি, ভাইয়া আর আম্মু তখন জার্মানিতে। তো তখন আম্মুকে হাতে পায়ে ধরতে বাকি রেখেছে, আম্মু যাবেই। আম্মু বলছে কি যে আমার একটা সিগনেচারের জন্য দেখা যাবে যে অনেকের বাসার মধ্যে খাবার নাই, তো সেই খাবারগুলো তার তো লাগবে। অনেকে আছে একটা মানুষের ইনকাম দিয়ে পুরো ফ্যামিলি চলে, তো তারও তো বাচ্চার খাবার আছে। তো আমি যদি মানে একটা সিগনেচার আমি যদি একটু কষ্ট করে দিই, তাহলে অনেক মানুষের উপকার হবে। আমার মাকে আমি আটকে রাখতে পারি নাই, সে গিয়ে সিগনেচার করেছে এবং তারপরে তিনি 3 দিন হসপিটালাইজড ছিলেন। মানে এরপর আম্মুর যে অবস্থা ছিল, মানে আনফরচুনেটলি আম্মুর খারাপ অবস্থা হয়েছে শরীরে। তো এই যে কথাটা আমি বললাম যে এই জিনিসটা কিন্তু আম্মু যে কতটা পরিমাণে মানে আপনার আমাকে যে কতটা গৌরবের জায়গা দিয়েছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। একটা মা হিসেবে আমি সন্তান হিসেবে আমাকে যে কতটা গৌরব তিনি দিয়েছেন, এটা আপনি কখনো চিন্তা করতে পারবেন না। কারণ আপনি এটা মানে আমি হয়তো আপনাকে বললাম
আপনি হয়তো ফিল করতে পারছেন ওয়াও দ্যাটস এ নাইস, মানে ইন্টারেস্টিং, দ্যাটস এ কি বলে প্রাইড মোমেন্ট, আপনি বলতে পারেন। কিন্তু সারা জীবনের জন্য আমার কাছে এটা একটা গৌরব যে আমার মাকে আমি দেখেছি এমন পরিমাণ একজন মানুষকে সাহায্য করার ক্ষেত্রে এমন পরিমাণ পজিশন হোল্ড করে, এতটা লিবারেল থাকতে, এতটা লয়াল থাকতে, এতটা সৎ থাকতে। কোন ঘটনার তিনি কিন্তু ইচ্ছা কারণে করে না যেতে পারতেন, কেউ কিছু বলতো না, কেউ কিছু বলতো না। ইনফ্যাক্ট তিনি তো সবকিছু করেন, তো তাকে কে কি বলবে, কেউ অন্ধকার কিছু যুগ বলবে না। শুরু হয়েছে এবং বলে সেই ধরা জায়গা হয়। থেকে তিনি এই কাজটা গিয়ে করেছেন। এবং এই যে মা হিসেবে যে একটা মানে সন্তানকে গর্বের জায়গা দেয়া, সেই জায়গাটা আপনার সন্তান কিন্তু ডিজার্ভ করে। আপনি নিজেকে বেটার করার চেষ্টা করুন, নিজের জায়গা তো অবশ্যই যাবেন। এবং আমি বিশ্বাস করি আমার সাথে যারা স্টুডেন্টরা আছে প্রত্যেকের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি ক্যালিবার আছে, সবার মধ্যে আছে, সেটা আমি বিশ্বাস করি। এবং একটা জিনিস মাথায় রাখবেন, পরিশ্রম মানে কি বলে যে আপনার ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। সেজন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে পরিশ্রম করে যান, নিজেকে বেটার করার চিন্তা করুন, নিজেকে কালকের দিনের থেকে বেটার করার চিন্তা করুন। কালকের দিনে যা করেছেন আজকের দিনে তার থেকে একটু ভালো করার চেষ্টা করবেন। আর যাই হোক, কালকের দিন থেকে আপনি ভালো করবেন, এটা হচ্ছে আপনার প্ল্যান। আপনি কালকের দিনে কিছু না করলে আজকে কিছু করবেন, আজকে কিছু করলে তারপরের দিন আরেকটু বেশি কিছু করবেন। এইভাবে একটা একটা করে শিখে যান। আমি আলহামদুলিল্লাহ যতটুকু জানি, আমি মানে অনেক সময় আপনাদের কথায় কথা অনেক জায়গার অনেক কিছু টোটকা দেই বা অনেক কিছু আপনাদেরকে বলি যেটা আসলে আমার বাইরের নলেজ থেকে আমি জেনেছি, বা আমি থাকে না যে আমি অনেক কিছুই এক্সপিরিয়েন্স থেকে জেনেছি, বা অনেক কিছু হয় কি যে আমার লার্নিং অ্যাটিটিউড থেকে জেনেছি। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে ক্লাস করার সময় আপনাদের থেকে অনেক কিছু শিখি। শিখি বলতে কি মানে আমি যে মানুষটা, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত অনেক কিছু শিখি। কি যখন আমি একটা ভুল দেখছি, সেই ভুলটা আমি করি না, তাহলেই হয়ে যাচ্ছে আমি শিখে ফেললাম যে এই ভুলটা আমার করা যাবে না। তো এই জন্য জিনিসগুলো হচ্ছে কি যে প্রতিনিয়ত একটা মানুষকে যদি লার্নিং অ্যাটিটিউড থাকে যে আমি শিখবো, আমি প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করবো, একটা সময় আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন যে আপনাকে বিট দেওয়া কারোর দ্বারা সম্ভব হবে না, আপনাকে হারানো কারোর দ্বারা তখন সম্ভব হবে না। কারণ আপনি প্রতিনিয়ত নিজেকে রিচ করতে করতে এমন একটা নিয়ে গিয়েছেন যে সবাই আপনাকে হয়তো বা অ্যাডমায়ারই করতে পারবে, কেউ আপনাকে বলতে পারবে না যে তাকে ধরে দেখাবো। সবাই আপনাকে ভয়টাই পাবে। সেজন্য ভয় পাওয়াটা আপনার অ্যাম্বিশন হওয়া উচিত না, কিন্তু স্টিল এই জিনিসটা একটু অ্যাম্বিশন হওয়া উচিত যে আমি মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো। দিনের শেষে আমার মা যখন এখন অফিসে যায়, আম্মু রিটায়ার করে চলে এসছে, তো আম্মু যখন এখন অফিসে যায়, ইনফ্যাক্ট আমি যদি আম্মুর সাথে কখনো যাই অফিসের মধ্যে, মানে বিশ্বাস করবেন না, মানে সেই জায়গার মধ্যে যে তাদের ভালোবাসা, মানে আমার বাবা তো মানে আব্বুর পজিশন, আমি তো মানে বাবার কথা তো অন্য হিসেব, মানে তিনি আপনারা জানেন যে মোটামুটি বেশ প্রেস্টিজিয়াস, কিন্তু স্টিল একজন নারী হিসেবে যখন আমার মা এতটা সম্মান পাচ্ছেন, আমার বাবার থেকে আমার মাকে মানুষ অনেক বেশি ভালোবাসে। কারণ আমার মা ওই রকম মানুষেরটা চিন্তা করে, তিনি যে মানে তিনি কখনো তার কোনো ইস্যুকে সামনে আসতে দেন নাই, তিনি তার কখনো ইস্যুকে কখনো সামনে আসতে দেন নাই যে এই কারণে তিনি এটা করতে পারেন না। জীবনে উনি আমি শুনি নাই যে এই কারণে। আমার মা এমনও দিন গিয়েছে যে সারা রাত সজাগ থেকে সকালবেলা আবার অফিস করেছে, এবং আমার শরীর খারাপ ছিল, আমার জন্য সারা রাত সজাগ ছিলেন, সকালবেলা আবার অফিসে গিয়েছে এবং তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছেন যাতে করে আমি কি করছি না করছি দেখতে পারেন। এই হচ্ছে একটা মায়ের মন, এই হচ্ছে একটা মায়ের অ্যাবিলিটি। তো সেই জন্য এই জিনিসটা কিন্তু আমি করতে পারবো না, আমি কিন্তু করতে পারবো না, আমি চাইলেও করতে পারবো না। একজন মায়ের অ্যাবিলিটিতে কিন্তু আমি যেতে পারবো না, কারণ মায়ের যে ইয়েটা থাকে সারা রাত অফিস না মানে কি বলে সারা রাত কষ্ট করে এরপর আবার সকালবেলা অফিস করে সন্ধ্যাবেলা এসে আবার ছেলের সেবা যত্ন করে, এই জিনিসটা কিন্তু মানে মা ছাড়া কেউ করতে পারবে না, বাবা করতে পারবে না। তো সেজন্য এই যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা যে কত বেশি পরিমাণে স্ট্রেংথ, আমি জানি যে আপনারা বিং এ মাদার ইজ নট ইজি। আপনারা অনেকে আছেন যে কি বলে যে হাউস হোল্ড আছেন, যাদের হাউস হোল্ড অ্যাক্টিভিটিস থাকতে পারে, থাকে ইনফ্যাক্ট। তো সেজন্য বিং এ মাদার, বিং এ ওয়াইফ, বিং এ লেডি, বিং এ ওম্যান ইজ নট ইজি। একজন নারী হওয়াটা খুব একটা সহজ না। সেজন্য আপনারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, আপনাদের যে বয়সগুলো আছে, মানে আপনারা যত বছরের জীবন আপনারা যাপন করছেন, ধরেন 25, 26, 27, 28, এই 25, 26, 27, 28 বছরের মধ্যে আপনি প্রমাণ করে এসেছেন যে আপনি স্ট্রং। একটা নারীর যে পরিমাণ হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়, সেই পরিমাণ হ্যাসেল কিন্তু পুরুষের যেতে হয় না। একেবারে সত্যি কথা বলছি, আমার নিজের এত হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয় না। আমি নিজে রাতে 1টা-2টার সময় যে কোনো জায়গায় যেতে পারি। তো মানে এই ব্যাপারটা আসলে ম্যাটার করে। সেজন্য আপনারা এতটুকু প্রতিবন্ধকতার মধ্যে যেহেতু আমরা ক্লাস করছি, আমাদের ক্লাসের মধ্যে নিশ্চয়ই 50% ছেলে 50% মেয়ে, 50% ছেলে আপনাদের ক্লাসে 50% মেয়ে, তার মানে অ্যাবিলিটি কিন্তু আপনাদের সমান, আপনারা সমান জায়গায় চলে এসেছেন। সেজন্য এই যে এতটুকু প্রতিবন্ধকতা আপনাদের কিন্তু টেনে রাখা হয়েছে, সবার ফ্যামিলি একরকম না, কিন্তু স্টিল আপনি যদি মানে একটু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, সেই জায়গার মধ্যে কিন্তু মানে মেয়েদেরকে এত হেল্প করা হয় না, মেয়েদেরকে এত হেল্প করা হয় না যে পড়তে বসেছে থাক ডিস্টার্ব করা যাবে না, এরকম করা হয় না। কিন্তু সচরাচর এই পড়তে বসে আচ্ছা ঠিক আছে একটু ডাকবো, একটু আসলে তো কিছু হবে না, এই জাতীয় জিনিসগুলো কিন্তু করা হয়। এটা যে তার পড়াকে গুরুত্ব না দিয়ে করা হচ্ছে তা কিন্তু না ব্যাপারটা, তার পড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বাই নেচার মেয়েদের মধ্যে বা মায়েদের মধ্যে একটা মাতৃত্ব সুলভ জিনিস থাকে, যে জিনিসটা আসলে হয় কি যে ও অ্যাডজাস্ট করে ফেলবে, না হয় রাত জাগলো কি হবে আর।
এই জিনিসটা মায়েদের মধ্যেই থাকে। সেজন্য এই যে গুণটা আছে, এই যে স্ট্রেংথটা আছে, কখনো ভুলবেন না। ইউ ক্যান ডু ইট। যে সময়টা আছে, পরবর্তী যে সময়টা আছে, নারী হিসেবে জন্মেছেন মানে আপনার মধ্যে স্ট্রেংথ আছে। একজন নারীর মধ্যে সে যদি কোনো কিছু না পারে, সে অনেক স্ট্রেংথ, মানে তার অনেক শক্তিশালী মেন্টালিটির অধিকারী একটা নারী হয়। কিন্তু তারা ওই যে জানে না, বললাম না যে ওই যে গরুর কান দিয়ে কি বলে, সরি, হাতির কান দিয়ে হাতির দেহ ঢাকা থাকে এবং গরুর গলায় যে শক্তি থাকে এটা গরু জানে না, এবং সেই কারণে তারা তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না। ঠিক আছে, গতবার যে 40তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে ফার্স্ট হয়েছেন একজন নারী, সম্ভবত তিলাকা বা এরকম কিছু একটা, 40তম বিসিএস, 41তম না, তিলাকা ফারজানা বা এরকম কিছু একটা 40তম বিসিএস এর কথা বলছি। তো এই জাতীয় যে জিনিসগুলো আছে একটু বোঝার চেষ্টা করবেন, আপনাদের অ্যাবিলিটি আছে, ইনশাল্লাহ পারবেন। আমার যে রেজওয়ানা শাওন আপুর কথা বলেছি 40তম বিসিএস এ, সরি 41তম বিসিএস, আমার সাথে ক্যাডার হলেন, তো তিনিও কিন্তু একটা নারী। তো তার ফ্যামিলি আছে, তার 4 বছর একটা বাচ্চা আছে, তিনি ব্র্যাকে চাকরি করছেন। তিনি তারপর জান্নাতুল ফেরদৌস তিলা, এক্স্যাক্টলি 40তম বিসিএস এ প্রথম হয়েছিলেন প্রশাসনে। তো এরপরে যে রেজওয়ানা শাওন আপুর কথা বলছিলাম, যে তিনি 41তম বিসিএস আপনার আমার সাথে প্রশাসন আপনার প্রথম হয়েছেন, সরি প্রথম না, মানে প্রশাসন ক্যাডার হয়েছেন আর কি। তো এই যে ব্যাপারটা, আমি কিন্তু তার ব্যাপারে আপনাদেরকে আগেও বলেছি, তার বাচ্চা ছিলেন, তিনি ব্র্যাকে জব করেছেন, তিনি ফ্যামিলি সামলেছেন, তিনি শ্বশুর বাড়ি সামলেছেন, তারপরে তিনি ক্যাডার। চিন্তা করতে পারেন কতটা, মানে জিনিসটা কতটা বেশি সম্মানের। আমি ক্যাডার হয়ে গেলাম, আমি পড়ালেখা করতে পারলাম, কিন্তু তিনি কিন্তু কতটা কষ্ট করেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। একটা ফ্যামিলি হ্যান্ডেল করে তারপরে অ্যাডজাস্ট করে, সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না যদি আপনি হ্যান্ডেল না করেন। সেজন্য যাই আছে, যাই করেছেন না করেছেন, স্টিল ইউ ক্যান ডু দ্যাট। কখনোই নিজেকে দুর্বল ভাবা যাবে না, ঠিক আছে? না না না, আমি তো ক্যাডার সুপারিশপ্রাপ্ত হই নাই, আমি নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছে, আমি 41তম নন ক্যাডারে এসেছি। হ্যাঁ, তো যেটা আমি বললাম যে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, যে আপনাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিটা কখনো কাউকে ছোট করতে দিবেন না। ফার্স্ট অফ অল নিজেরা তো জানেন না, এটা আমি জানি, কিন্তু কাউকে ছোট করতে দিবেন না। দুনিয়াতে অনেক মানুষ আছে আপনাদের অ্যাবিলিটি নিয়ে কথা বলার, আরে না মেয়ে মানুষ কি পারবে। আমি আমার সাথে অনেক মডার্ন ছেলেপেলেকে দেখেছি, স্মার্ট ছেলেপেলেকে দেখেছি, মানে মেন্টালি তারা ওই রকম গ্রো করে নাই। আমার এক ফ্রেন্ডের বাবা সচিব, তিনি সচিব ছিলেন। আমার এক ফ্রেন্ডের যে শ্বশুর, তিনিও সচিব ছিলেন। ওনার যে আমার যে ফ্রেন্ড এবং তার যে হাজব্যান্ডের সাথে বিয়ে হয়, আনফরচুনেটলি সেই বিয়েটা খুব একটা বেশি টিকে নাই। আমি খুব আনন্দ করে আমার ফ্রেন্ডটার বিয়ে হয়, আমাকে আসলে ভাই বলে ডাকে আমার ফ্রেন্ডটা, আমি যাকে বলবো। তো মানে আমার খুবই নিয়ারেস্ট, খুবই লক্ষ্মী একটা মেয়ে আমার, মানে থাকে না যে আমি খুব কেয়ার করতাম। তোর আসলে বিয়েটা টিকে নাই জাস্ট বিকজ এই যে সোসাইটাল পার্সপেক্টিভ, মেয়ে তো, তাই না? সে কিন্তু সচিবের মেয়ে ছিলেন, ওই সোসাইটিতেও সচিব, ওর বাবা সচিব, ওর শ্বশুরও সচিব, ওই ফ্যামিলিটাও কিন্তু জিনিসটাকে স্টে করতে পারে নাই। কারণটা কি? কারণ তাকে ধরে নেওয়া হয়েছে টেকেন ফর গ্রান্টেড। সে জায়গায়, যে জায়গায় সচিবদের ফ্যামিলিতে এই জিনিসটা হয়, সচিব কারা? বাংলাদেশ যারা চালাচ্ছে, যারা দেশ চালাচ্ছে, তাদের ফ্যামিলিতে যদি এরকম হয়, এক্ষেত্রে আমার ফ্রেন্ডটা, আমার যে বোনটা আমি যার কথা বলছিলাম, সে এখন কানাডাতে চলে গিয়েছে, সে থাকতে পারে না দেশের মধ্যে, এই কষ্টটা নিতে পারে নাই সে। ইনফ্যাক্ট আমি তাকে খুব ভালো করে সামনে থেকে চিনেছি। তো যাই হোক, এটা আসলে তার পার্সোনাল ইস্যু, অনেক কিছু আছে, আমি অনেক ইস্যুর মধ্যে দেশে গিয়েছিল, কিন্তু স্টিল এই জায়গার মধ্যে তার একটা বিন্দু মাত্র কোনো দোষ ছিল না। দোষটা ছিল কি, যে সে তাকে আন্ডারস্ট্যান্ড, তাকে ডমিনেট করা হতো, যে আরে মেয়ে তো ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে, আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, যে যতক্ষণ পর্যন্ত আপনাদের উপরে কেউ বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত ইউ আর অন দ্য ট্র্যাক। আপনাকে দিয়ে আপনার থেকে ডাবল করা সম্ভব, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে তার ডাবল করা সম্ভব, যখন আপনাকে কেউ বিশ্বাস করবে না। যে কেউ আপনাকে বিশ্বাস করে না, আপনি আপনাকে ছাড়িয়ে যেতে পারবেন, কিন্তু কেউ যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে কিন্তু আপনি আপনারটুকুই করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না, কারণ আপনি জানেন যে আপনি এতটুকু করতে পারেন। বিশ্বাস করে না মানে আপনার প্রমাণ করতে হবে, এবং সেই জায়গাতে আপনারা আছেন, সেজন্য একটু চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যেহেতু ফ্রেজার মিডিয়ামসে অনেক বাস্তবমুখী, জীবনমুখী কথাগুলো বললাম, আশা করছি আপনাদের লাইফে কাজে লাগবে, স্পেশালি যারা আছেন আমাদের